আসসালামু আলাইকুম। স্বাগতম আবার গল্পে। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার ষষ্ঠ পর্ব। বর্ষা আসিয়াছে, খালে জল বাড়িল, ডোবা পুকুর ভরিয়া উঠিল, চারিদিকে কাদা, ভাঙা পথে কোথাও যাওয়া মুশকিল। পালকি বেহারাদের পা কাদায় ডুবিয়া যায়, ধীরে ধীরে চলিতে হয়। এমনই বৃষ্টি বাদলার মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল। সেই দিন তাল পুকুরের ধারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল, কোমরে চোট লাগিয়াছে আর হাতটা গিয়াছে ভাঙিয়া। কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না। পুজোর সময় এসে আমায় নিয়ে যেও। কুসুমের বাবা অত্যন্ত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাদা কাটা করে খুশি। দুদিন বরং দেখে যাই, ব্যথাটা যদি কমেই। কুসুম বলিল, 2-4 দিনে এই ব্যথা কমবে বাবা। কোমরের ব্যথায় নড়তে পারি না। হাড়টার কিছু ভেঙেছে নাকি কে জানে। হাড়টা সত্যি সত্যই মচকায় গিয়াছিল। শশী আসিয়া পরীক্ষা করিবার সময় এক ফাঁকে জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে পড়নি তো বউ? কি যে বলেন ছোটবাবু, ইচ্ছে করে পড়ে কেউ কোমর ভাঙে? হাতে তবে তোমার কিছু হয়নি, শুধু কোমর ভেঙেছে না? হাতও ভেঙেছে, কুসুম বলিল। শশী হাতটা নাড়িয়া চাড়িয়া বলিল, কই, বেশি ফোলেনি তো। কুসুম রাগিয়া বলিল, আবার কি ফুলবে ছোটবাবু? ফুলে কি ঢাক হবে? পরদিন দুপুরবেলা আকাশ ঢাকা মেঘের চারিদিক অন্ধকার হইয়া আসিয়াছিল। শশী বসিয়াছিল নিজের ঘরে। গ্রামান্তরে রুগী দেখিতে যাইবার কথা ছিল। মেঘ দেখিয়া বাহির হয় নাই। নানা কথা ভাবিতে ভাবিতে জোরে বৃষ্টি নামিয়া আসিল। পরক্ষণে আসিল কুসুম। হাতের ব্যথা সহিতে না পারিয়া ওষুধ লইতে আসিয়াছে। শশী বলিল, হাতে এমন কি ব্যথা হলো যে এই বৃষ্টি মাথায় করে ওষুধ নিতে এলে? এলেই বা কি করে? কোমর না তোমার ভেঙে গেছে? কুসুম অস্পষ্টভাবে বলিল, কষ্ট করে এলাম। কেন তা এলে? বিকেলে আমিই তো যেতাম। সইতে পারি না ছোটবাবু। এবার শশী একটু বিবর্ণ হইয়া গেল। চিরকাল এমনভাবে চলিবে না সে জানিত। একদিন ছেলে খেলায় আর কোলাইবে না। তবু এমন বাদলায় কুসুম বোঝাপড়া করিতে আসিল। কুসুমকে দোষ দেয়া যায় না। ভাষা ভাষা হালকা ভাবের আড়াল দিয়া এই দিনটিকে এড়াইয়া চলিবার চেষ্টা বড় নির্মম। কুসুম যে এতদিন সহ্য করিয়াছে তাই আশ্চর্য। যাই থাক তার মনে, কুসুমের কি আসিয়া যায়? সে কেন চিরকাল তার ভীরু নীরবতাকে প্রশ্রয় দিয়া যাইবে? দীর্ঘকাল ধরিয়া কুসুমের প্রতি নিজের অন্যায় ব্যবহার মনে করিয়া শশীর লজ্জাবোধ হইল। মৃদুস্বরে সে বলিল, কিছু মনে করো না বউ, আমার আগেই বোঝা উচিত ছিল। কুসুম কথা বলিল না। শশী যেন তাতে আরও বিবর্ণ হইয়া গেল। জানালা দিয়া ঘরে ছাট আসিতেছিল। উঠিয়া জানালাটা বন্ধ করিয়া এতক্ষণে সে হঠাৎ অত্যন্ত বেখাপ্পা ভদ্রতা করিয়া বলিল, বসো না বউ, বসো ওইখানে। কুসুম বসিল এবং বসিয়া যেন বাঁচিল। শশী আরও মৃদুস্বরে বলিল, অনেকদিন থেকে তোমায় কটা কথা বলবো ভাবছিলাম বউ, বলি বলি করে বলতে পারি না। বলা কিন্তু দরকার নয়। আমরা ছেলে মানুষ নই। ইচ্ছে হলেই একটা কাজ কি আমরা করতে পারি? বুঝে সুঝে কাজ করা দরকার। একে তো দেখো পরাণ আমার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকাল শুধু অপকারই করেছি। তবু তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে, তোমার কাছে সরে বসতে না পেরে আমার মনে কষ্ট হচ্ছে। কারো মুখ চেয়ে আমি তা সইতাম না, কিন্তু আমি গায়েই থাকবো না বউ। আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরব না।
এরকম অবস্থায় একটু মনের জোর করে। কুসুম হঠাৎ মুখ তুলিয়া বলিল, হাতে ব্যথা বলে ওষুধ নিতে এলাম। এসব আমাকে কি শোনাচ্ছেন? শশী থতমত খাইয়া গেল। তারপরে শুষ্ক স্বরে বলিল, কি বললে? ওষুধ নিতে এসেছ? হাতটার ব্যথায় শুইতে পারি না ছোট বাবু। শশী ম্লান মুখে বলিল, হাতের ব্যথার ওষুধ তো জানি না বউ। মালিশের ওষুধ যা দিয়ে এসেছি তাই মালিশ করো গে। কি করে যাবে এই বৃষ্টিতে? কি করে এলাম বলিয়া কুসুম দরজা খুলিয়া বৃষ্টির মধ্যে নামিয়া গেল। চলন দেখিয়া মনে হইল না কাল সে কোমরের চোট খাইয়া শয্যাগত ছিল। শশীর মনে বর্ষার মতো বিষণ্ণতা ঘনাইয়া আসে। কুসুম শেষে এমন দুর্বোধ্য হইয়া উঠিল। সে কত আশা করিয়াছিল কুসুম ধীর ও শান্তভাবে তার সমস্ত কথা শুনিবে, সমস্ত বুঝিতে পারিবে। কোথাও একটুকু না বোঝার ছিল না থাকার তাদের দুজনের কারো মনে দুঃখ থাকিবে না, অভিমান থাকিবে না, লজ্জাও থাকিবে না। বোঝাপড়া শেষ হইবে গভীর অন্তরঙ্গতায়, নিবিড় সহানুভূতিতে। তার বদলে এ কি হইল? ভাবিয়া ভাবিয়া শশীর মনে হইল গ্রাম্য মন কুসুমের, কিছু তার বুঝিবার ক্ষমতা নাই। পরদিন পরাণের কাছে সে খবর পাইল কুসুমের হাত আর কোমরের ব্যথা কমিয়াছে। কাল সে বাপের বাড়ি যাইবে। কদিন থাকবে বাপের বাড়ি? বলেছে তো পুজো পেরিয়ে আসবে। কদিন থাকে এখন? তোমার কষ্ট হবে পরাণ? শশী বলল। পরাণ গম্ভীর মুখে বলিল, কিসের কষ্ট? দুবেলা ভাত দুটো মাই ফুটিয়ে দিতে পারবে। ভেবেচিন্তে আমি একরকম পাঠাচ্ছি ছোটবাবু। বাপের বাড়ি যেতে না পেলে মেয়ে মানুষের মাথা বিগড়ে যায়। রাত্রে কিছু ঠিক ছিল না। ভোররাত্রে গোবর্ধন এবং আরও দুজন মাঝিকে তুলিয়া শশী বাজিতপুরে যাইবে বলিয়া বাহির হইয়া পড়িল। একা বাজিতপুর যাইতে বড় নৌকা সে ব্যবহার করে না। ছোট নৌকায় গোবর্ধন একাই তাহাকে লইয়া যায়। আজ তাহার বড় নৌকাটির প্রয়োজন হইল কেন কেহ বুঝিতে পারিল না। বিছানা পাতিয়া জলের কুজো, বাড়ির তৈরি খাবার বড়ার টিফিন ক্যারিয়ার, একডালা পাকা আম, চায়ের সরঞ্জাম, ওষুধের ব্যাগ প্রভৃতি নৌকায় তুলিয়া গোবর্ধন সব ঠিক করিয়া ফেলিল। শশী কিন্তু নৌকা খুলিল না। তীরে দাঁড়াইয়া টানিতে লাগিল সিগারেট। রোদ উঠিবার পর কুসুমের ডুলি আসিল ঘাটে, সঙ্গে অনন্ত আর পরাণ। শশীকে দেখিয়া পরাণ বলিল, ছোটবাবু যে এখানে? শশী বলিল, বাজিতপুর যাব পরাণ, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদেরও ছোট নৌকায় এদের দিয়ে কাজ নেই। বাজিতপুর পর্যন্ত আমার নৌকায় চলো, সেখানে ভালো দেখে একটা নৌকা ঠিক করে দেব। তাই হোক, কারো আপত্তি নাই। পরাণকে ধরিয়া কুসুম শশীর নৌকায় উঠিল। তার তোরঙ্গ, ভোচকা ও অন্য সব জিনিস তোলা হইলে শশী বলিল, তুমি ছইয়ের মধ্যে বিছানায় বসে যাও বউ, সামনের দিকে এগিয়ে বসো, তাহলে চারদিক দেখে যেতে পারবে। নৌকার দোলনে ঢুলিয়া ঢুলিয়া কুসুমের বাবার ঘুম আসে। কুসুম ছইয়ের মধ্যে পেছনে হালের দিকে তাহার শোবার ব্যবস্থা করিল। সে ঘুমাইয়া পড়িলে শশী ডাকিয়া বলিল, হঠাৎ আমাকে বাপের বাড়ি পৌঁছে দেবার শখ কেন হলো শুনি? বলিয়া মৃদু হাসিল কুসুম। শশী বলিল, তুমি ভাবছ কাজ নেই না? তোমার জন্য যাচ্ছি শুধু উকিলের সঙ্গে দেখা করব। মামলা আছে বুঝি? মামলা তো দুটো একটা লেগেই আছে, সেই জন্য নয়, কি কারণে যেতে লিখেছেন জরুরি, তবে আজ না গেলেও চলতো। কুসুম একটু হাসিল। আর চোখে একবার বাপের দিকে চাহিয়া কুসুম বলিল, আমার জন্য এলেন আজ না? শশী বলিল, গভীর সুখে কুসুমের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। তবু নিঃশ্বাস ফেলিয়া দুঃখের সঙ্গে বলিল, ভেবেছিলাম বাপের বাড়ি গিয়ে কমাস থাকব, তার হবে না বুঝতে পারছি।
আশ্চর্য চরিত্র কুসুমের। এতক্ষণে শশী একটু লজ্জা বোধ করিল। সেদিন রহস্য সৃষ্টি করে নাই কুসুম। ওই রকম বাঁকা তার মনের কথা বলিবার ধরন। সে কিছু বুঝিবে না, কিছু মানিবে না। কেন ভাবিয়া মরে শশী? সেদিন কুসুমের ব্যবহারের মানে ছিল শুধু এই। আর এক বিষয়ে শশী বিস্মিত হয়। সেদিন সে গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবার কথা বলিয়াছিল। সে সম্বন্ধে কুসুমের কি কিছু বলিবার নাই? কথাটা সে বিশ্বাস করে নাই নাকি? বাজিতপুরের ঘাটে নৌকা বাঁধিয়া শশী নামিয়া গেল। গোবর্ধনকে বলিয়া দিল কুসুমকে বাপের বাড়ি পৌঁছাইয়া দিয়া বিকালে যেন নৌকা আনিয়া ঘাটে রাখে। বাজিতপুরের সিনিয়র উকিল রামতারণবাবুর কাছে মোকদ্দমা উপলক্ষে শশীকে মাঝে মাঝে আসিতে হয়। এবারেও দেখা করিবার জন্যে দিন তিনেক আগে তার একখানা চিঠি পাইয়া শশীর কোনো অসাধারণ প্রত্যাশা জাগে নাই। ব্যাপার শুনিয়া খানিকক্ষণ তাই সে বিস্ময়ে হতবাক হইয়া রহিল। 10টা গ্রামকে বিচলিত ও উত্তেজিত করিয়া বাদম মারিয়াছেন, কিন্তু আরও যে চমক তিনি সঞ্চিত করিয়া রাখিয়া গিয়াছেন সকলের জন্য, শশী তো তাহা ভাবিতেও পারেন নাই। গ্রামে একটি হাসপাতাল করার জন্য যা কিছু ছিল যাদবের সব তিনি দান করিয়া গিয়াছেন। ব্যবস্থার ভার শশীর, দায়িত্ব শশীর। কি ছিল যাদবের? হাসপাতাল করার উপযুক্ত দান হিসেবে অত্যাধিক কিছু নয়। যাদবের দান হিসেবে বিস্ময়কর প্রচুর। 1015 টাকার কোম্পানির কাগজ, 12-13 হাজার নগদ, আর যেখানে যাদব বাস করিতেন সেই বাড়ি ও জমি। এত টাকা ছিল যাদবের। পুরানো ভাঙা বাড়িটার স্বেচ্ছেতে ঘরে যাদব ও পাগল দিদির সাদাসিধে ঘরকন্যার ছবি শশীর মনে পড়িতে লাগিল। কখানা বাসন, মাটির হাঁড়ি কলসি, কাঠের জীর্ণ সিন্দুক, গৃহসজ্জার অভাবজনিত দীনতা, তাও অপূর্ব ছিল সত্য। সে ঘরের পরিচ্ছন্নতা, ধূপগন্ধি শান্ত আবহাওয়া চিরদিন শশীকে অভিভূত করিয়াছে। কিছু টাকার ছাপ তো কোথাও ছিল না সেই গৃহী সন্ন্যাসীর গৃহে। রামতারণের বয়স হইয়াছে। আদালতে যাওয়া তিনি অনেক কমাইয়া ফেলিয়াছেন। ভোর 4টে উঠিয়া আহ্নিক করিতে বসেন। মানুষটা ধার্মিক। বলিলেন স্বেচ্ছায় দেহত্যাগ করিবেন। এরকম একটা খবর কানে এসেছিল। গুজব বলে বিশ্বাস করি না, নইলে একবার দেখতে যেতাম। এখন আফসোস হয়। কতবার পায়ের ধুলো দিয়েছেন। এত বড় মহাপুরুষ ছিলেন, জানলে পরকালের কিছু কাজ করে নিতাম। এসেছেন গিয়েছেন, টেরও পাইনি কি জিনিস ছিল তার মধ্যে। শশী বলিল, অনেকে সিদ্ধ পুরুষ বলতো, তাই ছিলেন। এমন আত্মগোপন করে থাকতেন, বোঝবার কোনো উপায় ছিল না। আগে যদি জানতাম। অনেক কথা হয়, অনেক আলোচনা, অনেক পরামর্শ। রামতারণের ছেলে, জামাই, মুহুরি, আমলারা চারদিকে ঘিরিয়া আসিয়া স্তব্ধ বিস্ময়ে শশীর কথা শুনিয়া যায়। যাদবের দেহত্যাগের বর্ণনা শুনিতে শুনিতে রামতারণ আবেগের সঙ্গে বলেন, মরছে সবাই, অমন মরণ হয় কজনের? অসুখ নেই, বিসুখ নাই, ইচ্ছা হলো আর দেহ ছেড়ে আত্মা অনন্তে মিশিয়া গেল। তোমার ডাক্তারি শাস্ত্রে একে কি বলে শশী? কি বলবে? কিছুই বলে না। রামতারণ আরও আবেগের সঙ্গে বলেন, কোথেকে বলবে? ভারতবর্ষ ছাড়া জগতের কোথায় আছে এ জ্ঞান? ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। দুপাতা ইংরেজি পড়ে এসব আমরা অবিশ্বাস করি, ফাঁকি বলে উড়িয়ে দিই। কই, এবার বলুক দেখি, কেউ কোথায় এতটুকু ফাঁকি ছিল? নিজে তুমি ডাক্তার মানুষ, আগাগোড়া দাঁড়িয়ে সব দেখেছ। যাও শশী, সমস্ত বিবরণটা লিখে কাগজে ছাপিয়ে দাও। পরে মতিগতি একটু ফিরুক মানুষের। অল্প বয়স হইতে এ বাড়িতে শশীর আনাগোনা আছে। দুপুরে খাওয়া দাওয়া করিয়া এখানেই সে বিশ্রাম করিল। মৃত্যুর কয়েকদিন আগে শহরে আসিয়া যাদব শেষ উইল করিয়া গিয়াছিলেন। প্রাণ ও মন বাঁচানোর জন্য পালানোর পরামর্শ দিয়া যেদিন শশী তার বকুনি শুনিয়াছিল, তারও পরে
মরিবার জন্য যাদব হয়তো সেই সময় মনস্থির করিয়াছিলেন। তার আগে বোধ হয় নয়। শশী আজ সব বুঝিতে পারে। যেরকম অপূর্ব ও লোভনীয় হইয়া উঠিয়াছিল মরণ, মানুষ কি সে লোভ ছাড়িতে পারে? নিজে দাঁড়াইয়া সব সে দেখিয়াছিল আগাগোড়া। মরণ এবং কারণ চিরদিনের জন্য তারই মনে গাঁথা হইয়া রহিল। তাকে জড়াইয়া গেলেন কেন? সে ম্লেচ্ছ নাস্তিক, শেষ পর্যন্ত অবিশ্বাস করিয়া আসিয়াছে যাদবের অলৌকিক শক্তিকে। তবু হাসপাতাল করার ব্যাপারে তারই হাতে সমস্ত কর্তৃত্ব ছাড়িয়া দিয়া গেলেন। তাকে বিশ্বাসী করার জন্য কি বেকুলতা ছিল যাদবের! শশীর সে কথা মনে পড়ে। মানুষটার চরিত্রের কত আশ্চর্য দিক যে একে একে পরিস্ফুট হইয়া উঠিতে থাকে। এই উইলের বিষয় তাকে কিছু না জানানো, এও এক অসাধারণত্ব যাদবের। জানাইয়া গেলে ভার গ্রহণ করিতে সে অঙ্গীকার করিতে পারিত না। তবু যে যাদব জানান নাই, তার কারণ হয়তো আর কিছুই নয়। এতগুলি টাকা তার অধিকারের রাখিয়া যাওয়ার জন্য যদি তার সহজ ব্যবহারের ব্যতিক্রম হয়, কৃতজ্ঞতায় হোক আর যে কারণেই হোক, মন রাখা কথা যদি শশী বলে, শেষ কয়েকটা দিনে তার যোগ সাধনার ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মিলে যদি বুঝিতে না পারা যায়, ও বিশ্বাস সতুচ্ছারিত, এর পেছনে আর কোনো পার্থিব বিবেচনার প্রেরণা নাই। বিকেলে গোবর্ধন আসিল। গ্রামে ফিরিতে হইয়া গেল রাত। শশীর কাছে সমস্ত কথা শুনিয়া বিস্ময়াবিষ্ট গোপাল বলিল, এত টাকা লোকটা পেল কোথায় রে? হ্যাঁ, বড়লোকের ছেলে ছিলেন বোধ হয়। ওয়ারিশ থাকিলে খবর পেয়ে তারা বোধ হয় গোলমাল করিবে শশী। মামলা মোকদ্দমা না করে ছাড়বে না সহজে। তুই না বিপদে পড়িস শেষে। আমার কিসের বিপদ? আমাকে তো দেননি টাকা। এসব উইল সহজে উল্টায় না। গোপাল অকারণে গলা নিচু করিয়া বলিল, কারো কাছে হিসাব নিকাশ দিতে হবে না তো তোকে? শশী বলিল, টাকা পয়সার ব্যাপার, হিসাব নিকাশ থাকবে না? তবে আমাকে কৈফিয়ত দিতে হবে না কারো কাছে। আমার খুশি মতো 3 জন ভদ্রলোককে বেছে নিয়ে কমিটি করব। তারা শুধু আমাকে পরামর্শ দেবেন, সব বিষয়ে কর্তৃত্ব থাকবে আমার। এত খাটনি খুটনি তুই কিছু পাবি না শশী। হাসপাতালের ডাক্তার হিসেবে ইচ্ছা করিলে কিছু মাইনে নিতে পারব। সমস্ত রাত ভাবিয়া পরদিন গোপাল বলিল, দেখ শশী, তুই ছেলে মানুষ, এসব গোলমেলে ব্যাপারে তোর থেকে কাজ নেই। এসব নিয়ে থাকলে ডাক্তারি করবি কখন? হাঙ্গামা তো সহজ নয়। তার চেয়ে আমার হাতে ছেড়ে দে সব। আমি সব ব্যবস্থা করব। গায়ের হাসপাতাল হবে। এত সব বয়স্ক বিচক্ষণ লোক থাকতে সব ব্যাপারে ছেলে মানুষ তুই তোর কর্তৃত্ব থাকলে সকলে চটে যাবে শশী। শত্রুতা করে সব পণ্ড করে দেবে। তুই সরে দাঁড়া। শশী বলিল, তা হয় না। হয় না? কেন হয় না শুনি? তুই বুঝি অবিশ্বাস করিস আমাকে? শশী এবার বিরক্ত হইয়া বলিল, অবিশ্বাসের কথা কোথা থেকে আসে? আর কারুকে ভার দেবার অধিকার নেই। আমি দায়িত্ব না নিলে গভর্নমেন্টের হাতে চলে যাবে। গোপাল বোধহয় কথাটা বিশ্বাস করিল না। পরদিন সে চলিয়া গেল বাজিতপুর। ফিরিয়া আসিয়া বলিল, উইলটা দেখে এলাম শশী, সব দায়িত্ব তোকে নিতে হবে, কিন্তু কাজের কন্ট্রাক্ট তুই যাকে খুশি দিতে পারিস, তাতে কোনো বাধা নেই। তাই দে আমাকে, এজেন্ট করে নে আমায়। শশী বলিল, কোথাও কিছু নেই। আগে থেকে আপনি এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? গোপাল বলিল, ব্যস্ত কি হই সাধে? তুই ছেলে মানুষ, কি করতে কি করে বসবি? আপনার সঙ্গে পরামর্শ করেই করব। একজন সৎ কাজে যথা সর্বস্ব দান করিয়া গিয়াছে, আরেকজন তাতে কিছু ভাগ বসাইতে চায়। কিছু ভালো লাগে না শশীর। অসংখ্য দুর্ভাবনা ঘনাইয়া আসে। এদিকে অবিশ্রাম বর্ষা নামিয়াছে, তাও অসহ্য। গ্রাম কি শ্রীহীন কদর্য প্রকৃতির এই লীলাভূমি। বর্ষার নির্মল বাড়িপাতে গলিয়া হইল পাক, পচিয়া হইল দুর্গন্ধ। পালানোর দিন আরো কতকাল পিছাইয়া গেল কে জানে। কুসুমের ফিরিবার আগে গ্রাম ছাড়িতে পারিলে হইত। আর সে উপায় নেই।
দেশে এত গণ্যমান্য লোক থাকিতে যাদব শেষে এমন বিপদে ফেলিয়া গেলেন তাহাকেই। যাদবের মহামৃত্যুর উত্তেজনা এখনো কাটিয়া যায় নাই। উইলের খবরটা প্রকাশ পাওয়া মাত্র আরেক দফা উত্তেজনার প্রবাহ বহিয়া গেল। শীতলবাবু শশীকে ডাকিয়া সব শুনিলেন। বলিলেন, পণ্ডিত মশাই বলে এবং তিনি স্বর্গীয় বলে শশী, নইলে আমি থাকতে আমার গায়ে আমাকে ডিঙিয়ে হাসপাতাল দেবার স্পর্ধা কখনো সইতাম না। তা শোনো, তোমার ফন্ডে আমি 1000 টাকা চাঁদা দেব। শশীর ফন্ড? টাকাগুলি যাদব যেন শশীর কল্যাণেই দান করিয়া গিয়াছেন। গ্রামের মান্যবরেরাও সদলে শশীর কাছে যাতায়াত শুরু করিলেন। শীতলবাবুর মতো মনে সকলে আঘাত লাগিয়াছে। এত সব ধনী মানে বয়স্ক লোক থাকিতে এত বড় একটা ব্যাপারের সম্পূর্ণ ভার শশীকে দিয়া গেলেন। কি বিস্ময়ের কাণ্ড যাদবের! কি অপমান সকলের! অপমান বোধ করিয়াও তাহারা কিন্তু থাকিতে পারিলেন না দূরে। শশীকে ছাকিয়া ধরিলেন। 3 জনের বদলে অযাচিতভাবে পরামর্শদাতা 30 জন সভ্যর কমিটি যেন গড়িয়া উঠিল শশীকে ঘিরিয়া। আর গোপাল অবিরত ছেলের কানে মন্ত্র জপিতে লাগিল, পারবি না শশী, তুই পারবি না, আমায় ছেড়ে দে সব। যাদবের ভাঙা ঘরের চাবি গ্রামের জমিদার হিসেবে শীতলবাবুর কাছে জমা ছিল। একদিন দেখা গেল তালা ভাঙিয়া ঘরের জিনিসপত্রকে তছনছ করিয়াছে। এখানে ওখানে শাবল দিয়া করিয়াছে গভীর গর্ত। ঘটিবাটি কয়েকটি যায় নাই দেখিয়া বোঝা গেল ঘরে ছেঁচড়া চোর আসে নাই, আসিয়াছিল কল্পনাপ্রবণ অনুসন্ধিক গুপ্তধনের সন্ধানে। শ্রীনাথ চেঁচাইয়া বলিতে লাগিল, মরবে বেটারা, মরবে। যে হাত দিয়ে শাবল ধরেছিল খসে খসে পড়বে বেটাদের। আইন ঘটিত হাঙ্গামাগুলি সহজে মিটিল না। সাধারণের উপকারার্থে দান করা অর্থের উপর আরেকজন যুবকের অধিকার উইলে স্পষ্ট লেখা থাকিলেও আইনের চোখে কেমন কটু ঠেকিতে লাগিল। কোনো পক্ষ হইতেই ঠিক বোঝা গেল না। সম্ভবত আকাশ ফুরিয়া গোপাল দাসের ছেলেটার পকেটে এতগুলি টাকা আসিবার সম্ভাবনা গায়ে যাদের ধরিয়া গিয়াছিল জ্বালা, তাদের পক্ষ হইতেই তদবিরের ফলে উইলের কয়েকটা গলদ বাহির করিয়া উইল বাতিল করিবার চেষ্টা করিল। অনুসন্ধান হইল অনেক। শশী বাজিতপুরে ছোটাছুটি করিল অনেকবার। উইলের সাক্ষীকে অনেক জেরা করা হইল। তারপর বেওয়ারিশ যাদবের অর্থ ও সম্পত্তি দিয়া গাউদিয়া হাসপাতাল করিবার অধিকার পাইল শশী। কমিটি গঠন করিবার সময় শশী পড়িল আরেক বিপদে। কাকে রাখিয়া কাকে আহ্বান করিবে? উইলে নির্দেশ আছে মান্যগণ্য 3 জন বয়স্ক ভদ্রলোক। মান্যগণ্য ভদ্রলোকের অভাব নাই, কিন্তু শশী যাদের মানে কমিটিতে আসিলে শশীকে তারা মানিবেন না। শশীর যারা অনুগত তারা আসিলে অনুগতেরা অগ্নিশর্মা হইয়া উঠিবে। শীতলবাবুকে অনুরোধ করিতে তিনি অস্বীকার করিলেন, রাগও করিলেন। শশী করতালি করিবে, গ্রামের জমিদার, তিনি শুধু দিবেন পরামর্শ। স্পর্ধা বটে শশীর। শশী সবিনয়ে বলিল, আমি কেন? আপনি সব বিষয়ে হেড থাকিবেন। উইলে তো লেখেনে বাপু। অবস্থা বিবেচনা করিয়া শশী তখন বলিল, তবে থাক, ব্যস্ত মানুষ আপনি, এসব হাঙ্গামার আপনার থেকে কাজ নেই। হাসপাতাল হলে যে স্থায়ী কমিটি হবে, আপনাকে তো তার প্রেসিডেন্ট হতেই হবে। মাঝে মাঝে আমি আসব, উপদেশ নিয়ে যাব আপনার। আপনি সহায় না থাকলে এত বড় ব্যাপার আমি কেন সামলাতে পারবো বলুন? প্রেসিডেন্ট হতে হবে নাকি আমায়? আপনি থাকতে আর কে প্রেসিডেন্ট হবে? শশী যেন আশ্চর্য হইয়া গেল। তখন প্রীত হইয়া শীতল শশীকে খাতির করিয়া বসাইলেন, হুকুম দিলেন জল খাবার আনিবার। বলিলেন, আর কে কে থাকিবে কমিটিতে? শশী বলিল, কাকে নিলে সুবিধা হয় আপনি যদি তা বলে দিতেন। শীতল বলিলেন, আমাদের মুন্সিফকে নাও না, ওখারার সত্য হরিবাবুকে, আইনজ্ঞ মানুষ। শশী বলিল, বলবো ওকে। তাহলে 2 জন হলো, আপনি আর সত্যহরিবাবু, আরও একজন চাই। সাতগার হেডমাস্টার কেশববাবুকে নিলে কেমন হয়? এমন কৌশলে শীতলকে বশ করিতে পারায় এবার সহজেই যথারীতি কমিটি গঠিত হইল।
শীতলের গৃহে সভ্যরা একত্রে হইয়া পরামর্শ করিতে লাগিলেন। মতান্তরের যে আশঙ্কা শশীর ছিল, দেখা গেল সেটা প্রায় অমূলক। মতান্তরের ভয়টা তার চেয়ে ওদেরও কম নয়। বিনয় ও নম্রতার মধ্যেও কোনো বিষয়ে শশীর দৃঢ়তা উকি দিলে শীতলও সে বিষয়ে আর প্রতিবাদ করেন না, সংঘর্ষ বাঁচাইয়া চলেন। সত্যহরি ও কেশব বৃদ্ধ অত্যন্ত নিরীহ মানুষ। ঠিক হইল ফন্ট খুলিয়া চাঁদা তোলা হইবে। যাদবের ভাঙা বাড়ি ও জমি বেচিয়া সাতগা, ওখারা ও গাউদিয়ার সংযোগস্থলে হাসপাতালের জন্য জমি কেনা হইবে। শীতলের সভাপতিত্বে একদিন গ্রামে একটা সভা হইয়া গেল। সভায় নিজের বক্তৃতা শুনিয়া নিজেই শশী হইয়া গেল অবাক। কে জানিত সে এমন সুন্দর বলিতে পারে। সভায় যথেষ্ট উৎসাহ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল বটে, কিন্তু শেষের দিকে হঠাৎ মূলধারার বৃষ্টি নামায় উত্তেজনা একটু নরম হইয়া আসিল। ছেলেরা চাদরের প্রান্ত ধরিয়া অর্থ সংগ্রহের জন্য সভায় ঘুরিতে আরম্ভ করা মাত্র মেঘের অজুহাতে অনেকে বাড়িও চলিয়া গেল। প্রথমে অনেক ভয় ভাবনা ছিল, এখন শশীর মন উৎসাহে ভরিয়া উঠিয়াছে। বড় কিছু করিবার যে আগ্রহ চাপা পড়িয়া তাহাকে উতলা করিয়া তুলিয়াছিল, তারই যেন একটা মুক্তি হঠাৎ তার জুটিয়া গিয়াছে। সারাদিন জলকাদায় ছুটাছুটি করিয়া হিসাবের খাতাপত্র বগলে বাড়ি ফিরিয়া সে গভীর শান্তি ও নিবিড় তৃপ্তি অনুভব করে। জীবনে নতুনত্ব আসিয়াছে, বৈচিত্র্য আসিয়াছে। যাদবের কাছে সে বোধ করে কৃতজ্ঞতা। তার সম্বন্ধে গ্রামবাসীর মনে যে দ্রুত পরিবর্তন আসিতেছে, তাও শশী এক উত্তেজনাময় আনন্দের স্বাদ পায়। এতদিন সে ছিল ডাক্তার, এবার যেন আপন হইতে ছোটখাটো একটা নেতা হইয়া উঠিতেছে। কাজের মানুষ বলিয়া গ্রামের ছেলেরা শশীকে এতদিন এড়াইয়া চলিত, এবার দল বাঁধিয়া আসিয়া কাজের নামে হইচই করার সুযোগ প্রার্থনা করিতেছে শশীর কাছে। এই বর্ষার গায়ে গায়ে শশীর নির্দেশ মতো সকলে তাহারা চাঁদা সংগ্রহ করিতে ছুটিয়া গেল। উখারার পাশের গ্রামে কিসের সভা হইবে, ডাক আসিল শশীর কিছু বলা চাই। শুধু তাই নয়, গ্রামের সামাজিক ব্যাপারের জটলার জীবনে এবার প্রথম ছেলে মানুষ শশীর আহ্বান হইল। সে গিয়া না পৌঁছানো পর্যন্ত সভার কাজ স্থগিত রাখা হইল। যারা বয়স্ক, শশীর বয়স যেন তারা ভুলিয়া গিয়াছেন, কিন্তু সামাজিক ব্যাপারে শশী যোগ দিল না। সে জানে এ শুধু বার্ধক্যর অস্থায়ী আবেগ, যৌবনের সঙ্গে দুদিনের অন্ধ সন্ধি। আজ যে হোকা ও কাশির শব্দে মুখরিত সভায় তাকে সম্মানের আসন দেওয়া হইবে, কাল সেখানে তার জুটিবে টিটকারি। এদিকে গোপাল কেমন যেন মুশড়ায় গেল। হাসপাতাল সংক্রান্ত কোনো ব্যাপারে শশী যে তাকে হস্তক্ষেপ করিবার অধিকার দিল না, তা যেন তাকে গভীরভাবে আঘাত করিল। উদ্ধত প্রকৃতির গোপালের অভিমানী মন। শশী তার একমাত্র ছেলে, তার কাছে এমন ব্যবহার গোপাল কল্পনা করিতে পারিত না। মাঝে মাঝে সে অবাক হইয়া শশীর দিকে চাহিয়া থাকে, কিছু যেন বুঝিতে পারে না। ছেলের মনেও শ্রদ্ধা বজায় রাখিতে হইলে নিজের জীবনকে যে বাপের পর্যন্ত শ্রদ্ধার উপযুক্ত করিয়া রাখিতে হয়, এ শিক্ষা গোপালের ছিল না। অদৃশ্যকে দোষারোপ করিয়া সে তাই মনে মনে হায় হায় করে। অনুতাপও যেন আসে গোপালের। মাঝে মাঝে সে ভাবে যে যত অন্যায় করিয়াছে জীবনে, এই তার শাস্তি। একদিন সে শশীকে বলিল, জানিস শশী, অনেক পাপে ভগবান আমাকে তোর মতো ছেলে দিয়েছেন। তোর এত মহত্ব কিসের, তা কি আমি আর কিছু বুঝি না ভাবিস? আমার সঙ্গে রেশারেশি করিস তুই, আমাকে লজ্জা দেবার জন্য ন্যায়বান সেজে থাকিস। মহত্ব, বাপ পাপিষ্ঠ, উনি মহৎ। লজ্জা করে না শশী তোর? গোপালের মুখ দেখিয়া শশীর একটু ভীতভাবে বলিল, আপনাকে আমি কখনো সমালোচনা করিনি বাবা, অবিশ্বাস তো করিস। শশী মৃদুস্বরে বলিল, কিছু বোঝেন না, যা তা ভেবে রাগ করেন। এতে বিশ্বাস অবিশ্বাসের কথা তো কিছু নেই। আপনি যা বলেছিলেন তা যদি করতাম, লোকে বলতো না বাপ বেটায় মিলে হাসপাতালের টাকা লুটছে। কথাটা সাময়িকভাবে গোপালের কানে লাগে।
তবে গোপালের অভিযুক্ত শুধু যাদবের টাকাগুলি নাড়াচড়া করার অধিকার হইতে বঞ্চিত হওয়ার জন্য নয়। যতদিন যাইতেছে সে টের পাইতেছে শশীর মনে, শশীর জীবনে তার স্থান আসিতেছে সংকুচিত হইয়া। শশী যে তাকে শুধু শ্রদ্ধা করে না তা নয়, সেই জন্য আফসোসও যেন শশীর নাই। এইটুকুই গোপালকে পাগল করিয়া দিতে চায়। গোপাল কত কি ভাবে। রাত্রে তার ঘুম হয় না। মাঝরাত্রে ঘুম ভাঙিয়া শশী তাহার তামাক টানার শব্দ শুনিতে পায়। সামান্য একটু সুবিধার জন্য মানুষের জীবন নষ্ট করিয়া যেই মানুষটার এক মুহূর্তের জন্য কখনো অনুতাপ হয় নাই, গভীর ও অনুরূপ এক হীনতা থাকার জন্য যার কঠোর কর্মঠ প্রকৃতি শুধু নিষ্ঠুরতায় ভরা, শশী কি তাকে ভাবপ্রবণ করিয়া তুলিল? সেনদিদির কাঁধে হাত রাখিয়া সে যখন শ্রান্ত গলায় বলে, জানিস সরস, ছেলে মেয়ের কাছে থেকে একদিনের তরে সুখ পেলাম না, তখন কাছে উপস্থিত থাকিলে শশী বোধহয় চমকিয়া যাইত। সেনদিদির কাঁধে হাত রাখিবার জন্য নয়, গোপালের মুখ দেখিয়া, গলার স্বর শুনিয়া হয়তো সে বুঝিতেও পারিত কত দুঃখে কানা সেনদিদির কাছে গোপাল আজ সান্ত্বনা খুঁজিয়া মরে। একদিন গোপাল একেবারে 500 টাকা শশীর হাতে তুলিয়া দিল। কিসের টাকা? হাসপাতাল ফন্ডে আমি দিলাম শশী। শশী বলিল, মোটে 500? লোকে কি বলবে বাবা? কি আশা করিয়াছিল গোপাল? কি বলিল শশী? নোটগুলি গোপাল ছিনাইয়া লইল, আগুন হইয়া বলিল, কত দেব তবে? 1,00,000 টাকা? দেব না, যা, 1 পয়সা আমি। শশীকে ঘিরিয়া যখন এমনই গোলমাল চলিতেছে, একদিন আসিল কুসুম, কয়েকদিন পরে আসিল মতির খবর। মতির কথা গোড়া হইতে বলি। রাজপুত্র প্রবীরকে স্বামী হিসেবে পাইয়া মতির সুখের সীমা নাই। গ্রাম ছাড়িতে চোখে জল আসে। অজানা ভবিষ্যতের কথা ভাবিয়া একটা রহস্যময় ভীতি বুকে চাপিয়া ধরে। তবু আহ্লাদে মেয়েটা মনে মনে যেন গলিয়া গেল। এইটুকু বয়সে এমন উপভোগ্য মন কেমন করা! স্টিমার ছাড়িলে জেটিতে দাঁড়ানো পরাণকে ঘোমটার ফাঁকে দেখিতে দেখিতে ভিতরটা যখন তোলপাড় করিতে লাগিল, আর চোখের জলে সব ঝাপসা হইয়া গেল। রাজপুত্র প্রবীর পাশে বসে আছে। অনুভব করার মধ্যেই তখন কি উত্তেজনা, কি আশ্বাস! কলিকাতায় পৌঁছিয়া আগে সে যে একবার কুমুদের খোঁজেই কলিকাতা আসিয়াছিল। মতি সে বিষয়ে কিছুই বলিল না। প্রথম এই শহরটা দেখাইয়া কুমুদ তাহাকে থ বানাইয়া দিতে চায় বুঝিয়া মতি যথাচিত থই বনিয়া গেল। একটু বোকার মতো কথা বলিতে লাগিল মতি। এটা কি ওটা কি জিজ্ঞাসা করিয়া কুমুদকে অস্থির ও আনন্দিত করিয়া তুলিল। কি অনিন্দ মতির বানানো উচ্ছ্বাস! কোথায় উঠব আমরা? হোটেলে উঠব। কদিন হোটেলে থেকে তোমায় সব দেখিয়ে শুনিয়ে বাসা টাসা বাদি করি তো করব, নয়তো বেড়াতে চলে যাব কোথাও। কেমন? তাই হোক, যা খুশি ব্যবস্থা করুক কুমুদ, মতির কোনো আপত্তি নাই। নতুন বউ সে, স্বামী এখন যেমন রাখিবে তেমনই থাকিবে। তারপর সংসার পাতিয়া দিলে তখন শুরু হইবে গৃহিণীপনা। এখন তাহার কিসের দায়িত্ব, কিসের ভাবনা! নিজের সৌভাগ্যে মতি পুলকিত হইয়া থাকে। গায়ের কোনো মেয়ে তার মতো এমন ভাগ্যবতী? মনের মতো বরের সঙ্গে তো বিবাহই হয় না। শ্বশুরবাড়ি গিয়া প্রথমে ঘোমটা দিয়া ঘরের কোণে বসিয়া থাকে, তারপর বাসন মাজে, ঘর লেপে, রান্না করে, আর গালাগালি খায়। কত ভয়, কত ভাবনা, কত তারা পরাধীন। আর তার নিজের পছন্দ করা বর, বিবাহের পরেই এমন ফুর্তি করিয়া বেড়ানো, সব বিষয়ে স্বাধীনতা। হোটেলের ঘরখানা মতির পছন্দই হইল। রাস্তার দিকে 2টি জানালা আছে। ঝুঁকিলে দুদিকে অনেক দূর অবধি দেখা যায়। ঠিক সামনে একটা ছোট গলি সোজা গিয়া পড়িয়াছে। ওদিকের বড় রাস্তায়, সেখানে ট্রাম চলে। কুমুদের সাহায্যে বিছানা পাতিয়া মতি তার গুছাইয়া ফেলিল।
হোটেলের চাকরদের দিয়া দুটি একটি দরকারি জিনিস আনানো হইল। তারপর মতি সাবান মাখিয়া স্নান করিয়া আসিল। স্নানের ঘরের বন্ধ দরজার সামনে কুমুদের প্রহরী হইয়া দাঁড়াইয়া থাকা কি মজার ব্যাপার। হোটেলের বুড়ো উড়িয়া বামন, বেটে লিকলিকে বাদামি রঙের মানুষ সে, কিন্তু কথায় কাজে চটপটে। ঘরে ভাত দিয়া গেল। নিজের থালায় ভাতের পরিমাণ দেখিয়া মতি বলিল, মা গো, কত ভাত দিয়েছে দেখো আমাকে, আমার মতো 60টার কুলিয়ে যাবে যে। মেসে হোটেলে এমনই দেয়, নষ্ট হবে তো, ডেকে বলো না তুলে নিয়ে যাক। হোক না নষ্ট, আমাদের কি। তবু মতির মন খুঁত করিতে লাগিল। আহা, ভাত যে লক্ষ্মী, ভাত কি নষ্ট করতে আছে। খাইতে খাইতে আবার সে আফসোস করিল। কুমুদ বলিল, তুমি তো আচ্ছা মেয়ে দেখছি, একটা তুচ্ছ কথা নিয়ে এত ভাবছ। ভাত নষ্ট হবে, তাও হোটেলের ভাত, এ আবার মানুষের মনে আসে। খাওয়া দাওয়ার পর সিগারেট টানিতে টানিতে কুমুদ ঘুমাইয়া পড়িল। জ্বলন্ত সিগারেটটা তার প্রসারিত হাত হইতে মেঝেতে খুশিয়া পড়িলে মতি সেটা কুড়াইয়া নিভাইয়া তুলিয়া রাখিল। অর্ধেকও পড়ে নাই সিগারেটটা। ঘুম হইতে উঠিয়া কুমুদ আবার খাইতে পারিবে। তারপর গাড়ির কষ্টে মতিরও ঘুম আসিতে লাগিল। চৌকিতে কুমুদ এমনভাবে গায়ে লইয়া শুইয়াছে যে পাশে জায়গা খুব কম। নতুন বউ সে, বরের পাশে শোয়াই তো নিয়ম না। নিয়ম বজায় না রাখিতে পারিয়া মতি দুঃখিত মনে মেঝেতে শুইয়া পড়িল। 3টার সময় ঘুম ভাঙিল কুমুদের। মুখ হাত ধুইয়া জামা কাপড় পরিয়া সে মতিকে ডাকিয়া তুলিল। বলিল, দরজা দিয়ে বসো, আমি একটু বাইরে যাচ্ছি, কটা জিনিস কিনেই ফিরে আসব। কুমুদ বাহির হইয়া গেলে মতি দরজায় খিল বন্ধ করিল। মিনিট 15 পরেই দরজায় ঘা পড়িতে খিল খুলিয়া সে বলিল, এর মধ্যে ফিরে এলে? কিন্তু এ তো কুমুদ নয়, 20-22 বছরের চশমা পরা একটা ছেলে। মতিকে দেখিয়া সেও যেন অবাক হইয়া গেল। ঘরের ভেতর একবার চোখ বুলাইয়া আনিয়া বলিল, এই ঘরে আমার একজন বন্ধু থাকত, ঘর ছেড়ে চলে গেছে জানতাম না। মতি কিছু বলিতে পারিল না। পরশুদিন দেখে গেলাম আছে, এর মধ্যে সে গেল কোথায়? কেমন যেন চোখ ছেলেটার, কেমন তাকানোর ভঙ্গি। মতির ইচ্ছা হইতেছিল দরজাটা ধরাম করিয়া বন্ধ করিয়া দেয়, কিন্তু ওর বন্ধু যদি এ ঘর হতে উধাও হইয়া গিয়া থাকে, 2-4টে কথা জিজ্ঞাসা করিবার অধিকার হয়তো ওর আছে। মতির ভয় করিতেছিল। জড়ানো গলায় সে বলিল, আমরা মোটে আজ সকালে এসেছি। এমনই সময় হঠাৎ ম্যানেজার আসিয়া হাজির। বোধহয় পাশেই কোনো মেম্বারের ঘরে ছিল। কাকে খোঁজেন? এদিকে আসুন মশাই, সরে আসুন। মতি দরজাটা এবার বন্ধ করিল। শুনিল ছেলেটা বলিতেছে, শ্যামবাবুকে খুঁজছি। শ্যামবাবুকে? শ্যামবাবু তেতলায় গেছেন 21 নম্বরে, তার ঘরেই তো দেখলাম মশাই আপনাকে এতক্ষণ। ব্যাপারখানা কি বলুন দেখি? সারা দুপুরটা শ্যামবাবুর সঙ্গে আড্ডা দিয়ে এখানে তাকে খুঁজতে এসেছেন? মতি বুঝতে পারিল আশেপাশের ঘর হইতে 2-4 জন লোক বাহির হইয়া আসিয়াছে। একটা গোলমাল আরম্ভ হইয়া গেল। রুদ্ধ ঘরের ভিতরে মতি লজ্জায় ভয়ে কাঠ হইয়া রহিল। কোন দেশি ব্যাপার এসব? কি মতলব ছিল ছেলেটার? এ কেমন জায়গায় কুমুদ তাহাকে একা ফেলিয়া রাখিয়া গেল? একটু পরে গোলমালটা দূরে সরিয়া গিয়া অস্পষ্ট হইয়া আসিল, তারপর একেবারে থামিয়া গেল। ঘণ্টাখানেক পরে দরজায় আবার ঘা পড়িতে মতির বুকটা ধরাস করিয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কে? হোটেলের চাকর জানিতে আসিয়াছে কিছু দরকার আছে কিনা। মতি বলিল, না, কোনো দরকার নেই। কুমুদ ফিরিয়া আসিল সন্ধ্যার পরে। কুমুদকে ব্যাপারটা বলিবার সময় মতির ভয় করিতে লাগিল যে শুনিয়া হয়তো সে রাগিয়া অনর্থ করিবে, খুন করিয়াই ফেলিতে চাহিবে সেই দুর্বৃত্ত ছেলেটাকে। কুমুদ কিন্তু শুধু একটু হাসিল, বলিল, ছেলেটা তো চালাক কম নয়। চালাক?
পাজি নয়, শয়তান নয়, লক্ষ্মী ছাড়া নয়, শুধু চালাক। এমন ভয় করছিল আমার। মতি বলল। কুমুদ বলিল, ভয় কিসের? খেয়ে তো ফেলতো না। এত লোক রয়েছে চারিদিকে, ছল করে তোমার সঙ্গে দুটো কথা বলে যাওয়াই বেশি সাহস কি আর হতো ছোড়ার? হয়তো কার সঙ্গে বাজি টাজি রেখেছিল, তোমার সঙ্গে কথা বলবে। অল্প বয়সের পাগলামি এসব। হয়তো তাই, তবু কেন কুমুদ তাহা বরদাস্ত করিবে? মনে মনে মতি বড় ক্ষুণ্ণ হইয়া গেল। শশী হইলে হয়তো এরকম হাসিয়া উড়াইয়া দিত না ব্যাপারটা। ছড়ি হাতে ছোড়াটাকে ঘা কতক বসাইয়া দিতে আসিত। মতির হঠাৎ মনে হয় কুমুদের এ যেন ভীরুতা। ব্যাপারটা সে হালকা করিয়া চাপা দিতে চায়। তার কারণ আর কিছুই নাই। যদি গুরুতর হইয়া ওঠে, যদি তার কোনো অসুবিধা বা ক্ষতি হয়, কুমুদের এই আশঙ্কা আছে। ছোট ছোট অপমান কি কুমুদ তবে হাঙামার ভয়ে গ্রাহ্য করে না? এ বিষয়ে সে কি গাউদিয়ার কীর্তি নিয়োগের মতো? মতির জন্য কুমুদ একজোড়া জুতা কিনে আনিয়াছিল। বিবাহের পর মতিকে এই তার প্রথম উপহার। একে একে এই হোটেলেই 7 দিন কাটিয়া গেল। এর মধ্যে মতিকে কুমুদ একদিন দেখাইল সিনেমা, আরেকদিন লইয়া গেল গঙ্গা তীরে বেড়াইতে। কত কি সে বলিয়াছিল, ঘুরিয়া ঘুরিয়া শহর দেখাইবে। আজ সিনেমা, কাল থিয়েটার করিয়া বেড়াইবে, গৃহকোণে মুখোমুখি বসিয়া থাকিবে কপত কপতের মতো। সেসব সংকল্প কোথায় গেল কুমুদের? তার অপরিমেয় আলস্য প্রিয়তার মতি অবাক হইয়া যায়। কোথাও লইয়া যাওয়া দূরে থাক, মতির সঙ্গে খেলা করিতেও তার যেন পরিশ্রম হয়। এমন কোমল হালকা দেহ মতির, তবু কুমুদের বুকে তার এতটুকু ক্ষণস্থায়ী আশ্রয়। শুইয়া বসিয়া হাই তুলিয়া বই পড়ে কুমুদ। আলস্যের মধুর আরামে দিনে 1 টিন সিগারেট খায়। ঝাঁ করিয়া মতিকে খানিক আদর করিয়া জানালা দিয়া পুরা 10 মিনিট চাহিয়া থাকে বাহিরে। অন্য মনে শীষ দেয়, বলে, চা করো মতি। মতি বলে, কোথাও নিয়ে যাবে না আমাকে আজ? কুমুদ বলে, কোথায় যাবে? কি আর দেখবার আছে কলকাতায়? একদিন থিয়েটার দেখো, ব্যাস, তাতেই অরুচি। তারপর চলো না একদিন বেরিয়ে পড়ি, পুরী, ওয়ালটেয়ার সব বেরিয়ে আসি। এখানে ভদ্রলোক থাকে? কলকাতা কি শহর? এ তো একটা বাজার। রাস্তায় বেরোলে মাথা ঘুরে। কবে যাবে পুরী টুরির দিকে? যাব, ব্যস্ত কি? কুমুদ হাসে। আঁচল ধরিয়া বিব্রত মতিকে কাছে টানিয়া বলে, একটা ঘরে শুধু আমরা দুজনে কেমন আছি? ভালো লাগে না মতি? লাগে। তারপর ভয়ে ভয়ে, যা বই পড়ো সারাদিন, তুমিও পড়বে মতি? পড়বে, ব্যাস। তারপর 1 পেয়ালা চা খাইয়া কুমুদ আবার চিত। আবেগ মূর্ছনার একটা সম্পূর্ণতা মতির কখনো পাইবার উপায় নেই। খানিক অন্যমনস্ক চিন্তা, 1 পরিচ্ছেদ বই, 10 মিনিট জ্যোতি, এই যেন পালা করা খেলা কুমুদের। বৈচিত্র্য সৃষ্টি। ভালোবাসার এত ক্রমশ মতির ভালো লাগে না। তবে ছোট বড় সেবার সুযোগ মতিকে কুমুদ অফুরন্তই দিয়াছে। মতি চা করে, খাবার দেয়, তৃষ্ণার জল যোগায়, দাড়ি কামানোর আয়োজন করে, খুর ধুইয়া সরঞ্জাম গুছাইয়া রাখে। কুমুদের টেরিও মতিই কাটে, দিয়াশলাই, সিগারেট প্রভৃতি যোগান দেয়। আরো কত কি মতি করে। একদিন কুমুদ বলিয়াছিল, পাটা কামড়াচ্ছে বউ। কেন? এমনি কামড়াচ্ছে, কেউ যদি একটু টিপে দিত। মতি আরক্ত মুখে বলিয়াছিল, চাকরকে ডেকে বলো না। হোটেলের চাকর পা টিপবে? তবেই হয়েছে। দাও না, তুমি একটু দাও না আস্তে আস্তে। সেই হইতে দুপুরবেলা কুমুদের ঘুম পাইলে মতি তার পাও টিপিয়া দেয়। শহরের শব্দে তখন স্থানীয় একটু স্তব্ধতার চাপ পড়ে। এই সময়টা মতির মন ভারী খারাপ হইয়া যায়। কলের মতো এক হাতে কুমুদের পা টিপিতে, অন্য হাতে তাহাকে চোখ মুছিয়া ফেলিতে হয়। নিজেকে কেমন বন্দিনী মনে হয় মতির। মনে হয়
কুমুদ তাকে চিরকাল এই ছোট্ট ঘরটিতে পা টেপানোর জন্য আটকায়া রাখিবে। তার খেলার সাথী কেউ থাকিবে না, আপনার কেউ থাকিবে না। মাঠ ও আকাশ আর জীবনে পড়িবে না চোখে। বালিমাটির নরম গেউ পথে আর সে পারিবে না হাঁটিতে। 7 দিন, মোটে 7 দিন যে এখানে কাটিয়াছে মতির। তারপর একটি দুটি করিয়া কুমুদের বন্ধুরা আসিতে আরম্ভ করে। প্রতিদিন ইহাদের সংখ্যা বাড়িতে থাকে। আশ্চর্য সব বন্ধু কুমুদের। এইরকম লোক মতি জন্মে কখনো দেখে নাই। আসিয়া দরজায় ঘা দেয়। কুমুদ বলে, কে? আমি। কুমুদ বলে, খুলে দাও মতি। দরজা খুলিয়া মতি ঘরের কোণে সরিয়া যায়। সরাসরি ঘরে ঢুকিয়া কুমুদের বন্ধু বিছানায় বসে। প্রথমবার আসিয়া থাকিলে মতির দিকে চোখ পড়ায় খানিকক্ষণ তাকিয়া থাকে। কোথায় পেলি? কুমুদ শুইয়া থাকিয়াই জবাব দেয়, বউ। বন্ধু হাসে। ফস করিয়া দিয়াশলাই জ্বালিয়া সিগারেট ধরায়। আরেক দফা মতিকে দেখিয়া বলে, চা করো দেখি বৌদি, চিনি কম, কড়া লিকার। এবং পরক্ষণেই কুমুদের সঙ্গে গল্প মুশকুল হইয়া যায়। মতি গায়ের মেয়ে, বন্ধু যে ভালো নয় সে তা বুঝিতে পারে। তবু আর যে সে একবারও তার দিকে ভালো করিয়া চাহিয়া দেখে না, মতি তাতে আশ্চর্য হইয়া যায়। ভাবে কুমুদের বন্ধু লোক যেমন হোক ভদ্রতা জানে, এমন ভাব দেখাইতে পারে যেন এ ঘরে শুধু বন্ধু আছে, বন্ধুর বউ নাই। সকলে এরকম নয়। মতির সঙ্গে আলাপ করিবার চেষ্টাও কেউ কেউ করে। কেউ ঘরে ঢুকিয়েই একেবারে বহুদিনের পরিচিত হইয়া উঠিতে চায়। কেউ ধীরে ধীরে পরিচয় গড়িয়া তুলিতে চেষ্টা করে। কারো কথাবার্তা হয় কৃত্রিম, কারো সহজ ও সরল। বইটই দু একটা উপহারও মতি পায়। এইসব বন্ধুদের মধ্যে একজনকে মতির বড় ভালো লাগিল। মোটা জোরালো চেহারা আর শক্ত কালো একঝাড় গোঁফ থাকা সত্ত্বেও তার নাম বনবিহারী। ঝাঁকিয়া বসিয়া প্রথমেই সে আড্ডা করিয়া বলিল, খুকি বলবো না বৌদি বলবো? মতি বলিল, খুকি কেন বলবেন? বনবিহারী যেন অবাক হইয়া গেল। কুমুদকে বলিল, কই রে, তেমন গেও তো নয়, কথা বলার জন্য সাধাসাধি করতে হলো কই? কুমুদ বলিল, লজ্জা একটু ভেঙেছে, আরো কত কি ভাঙবে বলিয়া বনবিহারী হাসিল। মতিকে বলিল, অনেক দিনের বন্ধু আমি কুমুদের। বয়সের হিসেব ধরলে আমি তোমার ভাসুর হব, কিন্তু বয়সের কথাটা মনে রাখতে বউ আমাকে বারণ করেছে। মতির লজ্জাও করে, হাসিও আসে। বনবিহারী বলিল, কুমুদ তোমাকে হোটেলে এনে তুলেছে শুনে মাথাটা ফাটিয়ে দিতে এসেছিলাম। আমার স্ত্রীও এই ইচ্ছা অনুমোদন করেছেন। এখন তোমার অনুমতি পেলেই কাজটা করে ফেলতে পারি। দেব নাকি মাথাটা ফাটিয়ে? কৌতুকে মতির চোখ উজ্জ্বল হইয়া উঠিল। বনবিহারী বলিল, বিজ্ঞাপনের ছবি একে পেট চালাই। বাড়ি বলতে একটা ঘর আর 1 ফোঁটা একটু বারান্দা, তবু সেটা বাড়ি, হোটেল তো নয়। এই রাজকেলার তাও খেয়াল থাকে না। অসময়ে আসিয়া বনবিহারী অনেকক্ষণ বসিয়া গেল। আগাগোড়া কত হাসির কথাই যে সে বলিল, শেষের দিকে চাপিয়া রাখিতে না পারিয়া মতে মাঝে মাঝে শব্দ করিয়া হাসিয়া উঠিতে লাগিল। কুমুদকে একদিন সস্টেক তার বাড়িতে যাওয়ার হুকুম দিয়া বনবিহারী সেদিন বিদায় হইল। কুমুদ বলিল, হালকা লোক, ফাপা, পয়সার জন্য আর্টকে জবাই করছে। ছবি আঁকার অদ্ভুত প্রতিভা ছিল, নাম হওয়া পর্যন্ত লড়াই করতে পারল না। মাসিকের পট আর বিজ্ঞাপনের ছবি এঁকে দিন কাটায়, সেজন্য আফসোসও নেই। এমন অপদার্থ। বনবিহারীর অপরাধটা মতে বুঝিতে পারে না, বুঝিতে ইচ্ছাও হয় না। কথার অন্তরালে স্নেহ ছিল বনবিহারীর, সমবেদনা ছিল। গ্রাম ছাড়িয়া আত্মীয় পরিজনের সঙ্গ ছাড়িয়া ছেলে মানুষ সে যে একটা অপরিচিত অদ্ভুত জগতে আসিয়া পড়িয়াছে, বনবিহারী ছাড়া কুমুদের আর কোনো বন্ধু বোধ হয় তাহা খেয়ালও করে নাই। 2 দিন পরে সকালবেলা বনবিহারী আবার আসিল। না যাওয়ার জন্য অনেক অনুযোগ দিয়া বলিল,
চল কুমুদ, এখনই যাই, আজ ওখানেই খাওয়া দাওয়া করবি। কুমুদ হাই তুলিয়া বলিল, যাব, এত ব্যস্ত কেন? বনবিহারীর মুখখানা এবার একটু গম্ভীর দেখাইল। সুর ভারী করিয়া সে বলিল, তোর ব্যাপারটা কি বলতো কুমুদ? আমাদের ওদিকে যাস না 6 মাস, যেতে বলায় আজ হাই উঠছে। 7 দিন তোর দেখা না পেলে আগে আমাদের ভাবনা হতো, হঠাৎ যে ত্যাগ করলি আমাদের। ত্যাগের স্বভাব আমার নেই, এমনি হাই উঠছে শ্রান্তিতে। সারাদিন শুয়ে থেকে শ্রান্তি। আর যেতে বলবো না কুমুদ। কি দরকার? কাল পরশুর মধ্যে একদিন হুশ করে হাজির হব দেখিস। বনবিহারী এবার হাসিল। হয়তো তার আগেই জয়া হুশ করে এসে হাজির হবে এখানে। কি শাস্তিটা তখন তোকে দেবে ভেবে পাচ্ছি না। খুকিকে ছিনিয়ে নিয়ে গিয়ে 1 মাস হয়তো লুকিয়ে রেখে দেবে। বনবিহারীর মুখে খুকি শব্দটা মতির ভালোই লাগে। তবু সে আবদার করিয়া বলিল, আবার খুকি কেন? বনবিহারী চলিয়া গেলে কুমুদকে বলিল, চলো না যাই একদিন, অমন করে বলছেন। কুমুদ মৃদু হাসিয়া বলিল, উনি কি আর বলছেন মতি? ওর মুখ দিয়ে আরেকজন বলাচ্ছেন, তার নাম জয়া, ওনার তিনি পত্নী। যাব, ইতিমধ্যে একদিন যাব। এদিকে ক্রমে ক্রমে সন্ধ্যাবেলা কুমুদের সমাগত বন্ধুর সংখ্যা বাড়িতে থাকে। রীতিমতো আড্ডা বসে, চৌকিতে কোলায় না। চৌকি কাত করিয়া রাখিয়া মেঝেতে বিছানা ও চাদর বিছায়া সকলে বসে। কেহ অনর্গল কথা বলে, কেহ থাকিয়া প্রবল শব্দ করিয়া হাসে, কেহ গুনগুন করিয়া ভাজে গানের সুর। দেয়ালে ঠেস দিয়ে শুরু হইতে শেষ পর্যন্ত কেহ শুধু ঝিমায়। বিড়ি, সিগারেট আর চুরুটের ধোঁয়ায় ঘরের বাতাস ভারী হইয়া ওঠে। তাস খেলা হয়। টাকা পয়সার আদান প্রদান দেখিয়া মতি বুঝিতে পারে জুয়া খেলা হইতেছে। মতির কান্না আসে। সহজ ভারে সে নিঃশ্বাস ফেলিতে পারে না। লজ্জা করিতে কুমুদ তাহাকে বারণ করিয়াছে। কুমুদের বন্ধুরা 1 2 করিয়া আসিলে মতির বেশি লজ্জা করেও না। এ তো তা নয় যে ঘর ছাড়িয়া 1 মিনিটের জন্য তাহার বাহিরে যাওয়ার উপায় নাই, 1 পাল বন্ধু জুটাইয়া সে ঘরে কুমুদ সন্ধ্যা হইতে রাত 11টা পর্যন্ত আড্ডা দেয়। হাজার লজ্জা না করিলেও যে চলে না। মতি চা জোগায়, বিকালে স্টোভ ধরায়। রাত 12টার আগে সে স্টোভ ঠান্ডা হইবার সময় পায় না। বোধহয় কুমুদের বলা আছে, সন্ধ্যার পর বন্ধুরা মতিকে সম্পূর্ণ উপেক্ষা করে। চা পান প্রভৃতির প্রয়োজন পর্যন্ত কুমুদকে জানায়। চা করিয়া পান সাজিয়াই মতির কর্তব্য শেষ, বিতরণ করিতে হয় না। এদিকে জানালায় গিয়া সে বসিয়া থাকে সমস্তক্ষণ। জানালার পাটগুলি ঘরের ভেতর খোলে, তারই আড়ালে মতি একটু অন্তরাল পায়। এইখানে মাঝে মাঝে মতির রোমাঞ্চ হয়। ভয়ে সে কাঁদতেও পারে না। ঘরে এতগুলি মানুষ, রাগে দুঃখে অভিমানে পাখি হইয়া মতির গাও দিয়া উড়িয়া যাইতে সাধ হয়। ক্রমে রাত্রি বাড়ে, রাস্তার লোক চলাচল কমিয়া আসে। সরু গলিটার ও মাথার ক্ষণিকের জন্য আলোকিত ট্রামগুলিকে আর যাইতে দেখা যায় না। তীব্র আলো নিভাইয়া পথের ওপাশের মনোহরী দোকানটি বন্ধ করা হয়। আর দোকানটির ঠিক উপরের ঘরে মতিরই সমবয়সী একটি মেয়ে টেবিল চেয়ারে পড়া সাঙ্গ করিয়া শয়নের আয়োজন করে। দেখিয়া মতিরও ঘুম আসে। বন্ধুরা চলিয়া গেলে কুমুদ বলে, আগে বিছানা পাতবে? নামিয়ে দেব চৌকিটা? না খেয়ে নেবে আগে? মতি সাড়া দেয় না। উঠিয়া কাছে যাইবে, তাও কুমুদের আলস্য। বলে, শোনো, শুনে যাও। রাগ হলো নাকি? আহা, শোনোই না। বেশিক্ষণ অবাধ্য হওয়ার সাহস মতির হয় না। কাছে গিয়া সে কাঁদিতে থাকে। বলে, এত লোক ঘরে এলে আমি কেমন করে থাকি? কুমুদ তাহাকে আদর করিয়া বলে, বন্ধুরা ঘরে এলে আমি কি তাড়িয়ে দিতে পারি? ওরা তো জ্বালাতন করে না তোমাকে। তখন মতি বলে যে কুমুদ তবে আর একটা ঘর ভাড়া নিক। কুমুদ বলে, ঘরের ভাড়া কি সহজ? অত টাকা কোথায়? মতি তখন জবাব দেয়, টাকা যখন এমন অভাব,
জুয়া খেলে কেন কুমুদ? হোটেলের ঘর ভাড়া করলে যদি বেশি টাকা লাগে, খুব সস্তায় ছোটখাটো একটা বাড়ি ভাড়া নিলেই হয়। এখানে আর ভালো লাগিতেছে না মতির। আর তাও যদি না হয়, বন্ধুদের কারো বাড়ি গিয়ে কুমুদ আড্ডা বসাক। এত রাত পর্যন্ত তোমায় একা রেখে যাব, ভয় করবে না তোমার? না, ভয় করবে না, ঘরে খিল দিয়ে থাকব। এবার আর কুমুদ এমন যুক্তি দেখায় না যা মতি খণ্ডন করিতে পারে। প্রথমেই মতিকে এমন সোহাগ করে যে সে অবশ মন্ত্রমুগ্ধ হইয়া আসে। তারপর সে মতিকে বোঝায়, বলে, ভেঙে চুরে তোমায় গড়ে নিব বলিনি তোমাকে? বলিনি ঘর সংসার পেতে বসবার আশা করো না? সে তো সবাই করে, রাস্তার মোটে থেকে মহারাজ পর্যন্ত। আমি তো সেই রকম নই মতি। নিয়ম মেনে চলতে হলে দুদিনে আমি মরসে মরে যাব। ভেসে ভেসে বেড়াই, কাল কি হবে ভাবি না। যা ভালো লাগে তাই করি। আমার সঙ্গে থাকতে হলে কোণে বউটি সেজে থাকলে চলবে কেন তোমায়? বউ মানুষ আমি এমন করে থাকবো, অমন করে থাকবো, এভাবে যদি তোমার মনের মধ্যে থাকে, আমার সঙ্গে তোমার তবে বনবে না। আমি রোজগার করে আনবো, আর ঘরের কোণে বসে তুমি রাঁধবে, বাড়বে, ছেলে মেয়ে মানুষ করবে। কবে তো বলেছি তোমাকে, তা হবার নয়। বউ তুমি নও, তুমি সাথী। অন্তত তাই তোমাকে হতে হবে। তোমার সম্বন্ধে সব বিষয়ে আমার যদি দায়িত্ব নিতে হয়, তুমি যদি ভার হয়ে থাকো আমার, তোমাকে না হলে আমার একটুও ভালো লাগবে না মতি। তোমার জন্য যদি আমাকে বদলে যেতে হয়, যেভাবে দিন কাটাতে চাই তা না পারি, কি করে তাহলে তোমাকে রাখবো আমার সঙ্গে? মতি সভয়ে বলে, ত্যাগ করবে আমাকে? কুমুদ হাসিয়া তাহার গায়ে মাথায় হাত ভুলায়, বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে মতি। ভাবনার কি আছে? 1 বছর আমার সঙ্গে থাকলে এমন বদলে যাবে যে আমাকে আর বলে দিতে হবে না। যেখানে যে অবস্থাতে থাকো তাতেই মজা পাবে। অভ্যাস নেই কি না, তাই প্রথমটা অসুবিধা হচ্ছে। 2 দিন পরে আর গ্রাহ্যও করবে না। তখন কি করব জানো? ওদের আসতে বারণ করে দেব। কেন? বেশি দিন আমার কিছু ভালো লাগে না মতি। অনেক দিন পর কলকাতায় এলাম, তাই একটু আড্ডা দিচ্ছি, বিতৃষ্ণা জন্মালো বলে। 2 দিন পরে বনবিহারী একেবারে সস্ত্রীক আসিয়া হাজির হইল। জয়া একটু মোটা, তবে সুন্দরী, টকটকে রং, মুখখানা গোল জমকালো চেহারা, চোখ দুটি ঝকঝকে ধারালো দৃষ্টি। তুমি তো গেলে না, আমি ভাই তোমাকে তাই দেখতে এলাম। তোমার ব্যাপারটা কি কুমুদ? বিয়ে করে বউকে লুকিয়ে রাখলে? ওকে তো অন্তত পাঠালাম 7 বার, তবু কি একবার মনে পড়ল না জয়া বলে একটা জীব কৌতূহলে ফেটে পড়েছে? গা থেকে বউ এনেছ শুনে অব্দি অবাক মেনেছে। ধারালো চোখে জয়া মতিকে দেখিতে থাকে, বলে, কচি বলে কচি? আমার মেয়ে হলে ওকে যে ফ্রক পরিয়ে রাখতাম। টাকায় দেখো কেমন করে। এসো ভাই খুকি, এদিকে নেড়ে চেড়ে দেখি। বাজিয়ে দেখবে না? বনবিহারী বলল। কুমুদ বলিল, স্পিড একটু কমাও জয়া, ভরকে যাবে, ফুতুল তো নয়। জয়া হাসিল, মায়া নাকি? শেষে মায়া করতেও শিখলে? মতির দিকে চাহিয়া বলিল, এসো এদিকে, এখানে বসো। প্রেজেন্ট কিন্তু আনিনি ভাই তোমার জন্যে। টাকায় কুলোলো না, পরে কিনে দেব। খালি হাতে ভাব করে যাই আজ। সাধারণ একখানা শাড়ি পরনে, যেন দাসীর বেশ। জয়ার বেশভূষা, কথাবার্তা, ভাবভঙ্গি মতির কাছে অদ্ভুত ঠেকিতে লাগিল। কুমুদের নাম ধরিয়া ডাকে গুরুজনের মতো, অথচ কথা ফাজলামি করিয়া এ কোন দেশি মেয়ে মানুষ? প্রথম দেখাতেই জয়ার সম্বন্ধে মতির মনে একটা বিরুদ্ধ ভাবের সৃষ্টি হইয়া রহিল। কেমন একটা অদ্ভুত অনুকম্পার ভাব জয়ার। মতিকে দেখিয়া তার যেন হাস্যকর মনে হইতেছিল। ঘণ্টাখানেক বসিয়া জয়া চলিয়া গেল। মতির মনে হইল ঘরে যেন 1 ঘণ্টা ধরিয়া ম্যাজিক হইতেছিল, ভোজবাজি। কি বলিল জয়া? কেন হাসিল? অর্ধেক সময় মতি তা বুঝিতেই পারে নাই।
শুধু কুমুদ ও জয়ার মধ্যে যে নিবিড় অন্তরঙ্গতা আছে এটা টের পেয়ে বোধ করিয়াছে ঈর্ষা। নাম ধরে ডাকলে যে তোমায়? মতির প্রশ্নে কুমুদ কৌতুক বোধ করিল। আমার বন্ধু যে মতি, অনেক দিনের বন্ধু। মতি অবাক। মেয়ে মানুষ বন্ধু? খানিকক্ষণ স্তব্ধ থাকিয়া বলিল, আচ্ছা, ও যে তোমার সঙ্গে ওরকম করছিল, ওর স্বামী রাগ করবে না? কিরকম করছিল? কুমুদ জিজ্ঞাসা করিল। মতি কথা বলিল না। কুমুদ বলিল, তোমার মন তো বড় ছোট মতি। একটু পরে মতির চোখ দিয়া জল পড়িতেছে দেখিয়া হঠাৎ পাঞ্জাবি গায়ে দিয়া কুমুদ বাহির হইয়া গেল। বলিয়া গেল, ছিচকাদুনেও নও কম। কুমুদের কাছে এমন কঠিন কথা মতি আর শোনে নাই। স্বামীর প্রথম বৎসনার মতির চোখের জল শুকাইয়া গেল। ম্যানেজার একদিন টাকা চাহিয়া গেল। মতি কুমুদের ব্যাগ ও বাক্স প্যাটরা হাতড়ায়া দেখিয়া বলিল, মোটে 7 টাকা আছে? টাকা বুঝি লুকিয়ে রেখেছ? কুমুদ বলিল, আর টাকা কোথায় যে লুকিয়ে রাখব? আর নেই। মতির মুখ শুকাইয়া গেল। কুমুদ হাসিয়া বলিল, 7 টাকা বুঝি কম মতি? কি হবে তবে? কোথায় পাবে টাকা? হোটেলে টাকা দেবে কি করে? ভীত চোখে চাহিয়া থাকে মতি। বলে, রোজ তুমি জুয়া খেলে টাকা হেরে যাও। কেন খেলো? তাহার দুর্ভাবনার পরিমাণ দেখিয়া কুমুদের যেন মজা লাগিল। পাশে বসাইয়া বলিল, আমার বউ হয়ে তুমি তুচ্ছ টাকার জন্য ভাবছ মতি? আজ 7 টাকা আছে, আজ তো চলে যাক, কাল ভাবনা কাল ভাবব। ব্যবস্থা একটা কিছু হয়ে যাবেই মতি। টাকার জন্য কখনো মানুষের বেঁচে থাকা আটকায় না। উতলা মতি বলিল, 7 টাকায় কি করে চলবে? দিব্যি চলবে, দেখোই না কি করে চলে। চিরকাল এমনই করে চালিয়ে এলাম, আমি জানি না? তুমি কেন ভাবছ? টাকার চিন্তা করার কথা তো তোমার নয়। মতি তবু বলিল, হোটেলের টাকা দেবে কি করে? কাল যে দেবে বললে। কুমুদ গভীর মমতায় ভীরু মেয়েটিকে জড়াইয়া ধরিল। বলিল, আবার ভাবে ও কথা। ঘ্যান ঘ্যান করার স্বভাব গড়ে তুলো না মতি। গিন্নির মতো মুখ করো না। কাল যা দেব বলেছি, কাল তা ভাবনা ভাবব। আজ কেন তুমি উতলা হয়ে উঠলে? রাত্রে বন্ধুরা ফিরিয়ে গেলে 1 মুঠা টাকা পয়সা কুমুদ বিছানায় ছড়াইয়া দিল। বলিল, দেখলে কোথা থেকে টাকা আসে? ভেবে তো তুমি মরেই যাচ্ছিলে। মতি বিষণ্ণভাবে বলিল, কালকে হেরে যাবে আবার। কি বা হবে এ কটা টাকায়? সিগারেট ধরাইয়া কুমুদ কিছুক্ষণ স্তব্ধভাবে মতির দিকে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, এত অল্প বয়সে তোমার এত হিসাব হয়েছে, আমি তা ভাবতে পারিনি মতি। টাকার দরকার তোমার তো এমন করে বুঝবার কথা নয়। ছেলে মানুষ তুমি, নিজের ফুর্তিতে থাকবে। কিসে কি হবে না হবে সে ভাবনা ভাবতে তোমার হবে বিরক্তি। তা নয়, টাকা কম পড়েছে বলে সারা দিন মুখ কালি করে রইল। এত কচি ছিলে গাউদিয়ায়, এত পাকলে কখন? কিছু যে সেখানে তুমি বুঝতে না মতি। যা বলতাম শিশুর মতো মেনে নিতে, আর হাঁ করে তাকিয়ে থাকতে মুখের দিকে। ঠকিয়েছিলে নাকি আমায় ছেলে মানুষের ভান করে? মতি জবাব দিতে পারে না। কুমুদের অভিযোগ ভালো করে বুঝিতেও পারে না। তার শুধু কান্না আসে। ছেলে মানুষের ভান করে তো সে কি এখনো ছেলে মানুষ নয়? টাকা নাই তাই টাকার কথা ভাবিয়াছে, তাতেই কি মানুষের ছেলে মানুষে ঘুচিয়া যায়? পরদিন টাকা চাহিতে আসিয়া ম্যানেজার খালি হাতে ঘুরিয়া গেল। টাকা থাকিতেও কুমুদ তাকে টাকা দিল না। কেন তা মতি বুঝিতে পারিল না। ভয়ে কিছু বলিল না। দিন 7 পরে সকালবেলা কুমুদ একটা অল্প দামি টিনের তোরঙ্গ কিনে আনিয়ে এলো। মতিকে বলিল, জিনিসপত্র গুছিয়ে নাও মতি, বাড়ি ঠিক করে এলাম। খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে উঠব। এই শালার হোটেলে আর মন টিকছে না। সদ্যকৃত টিনের তোরঙ্গটিতে কিছুই ভরা হইল না। কুমুদ বলিল, ওটা খালি থাক মতি, বাকি জিনিস সমস্ত বাঁধিয়া ছাদিয়া গুছাইয়া নেওয়া হইল।
কেবল একটি ফর্সা চাদর পাতা রহিল চৌকিটার উপরে, একটা বালিশও রহিল, আলনার ঝুলানো রহিল ছেঁড়া একটা পাঞ্জাবি, একখানা পুরনো কাপড় ও একটা গেঞ্জি। তারপর কুমুদ চাকরকে পাঠাইয়া দিল গাড়ি ডাকিতে। খবর পাইয়া ম্যানেজার ছুটিয়া আসিল। বলিল, চললেন নাকি কুমুদবাবু? কুমুদ বলিল, স্ত্রীকে রেখে আসতে যাচ্ছে বাপের বাড়ি, কাল ফিরব বিকেলের দিকে। জিনিসপত্র রইল একটু, নজর রাখবেন ঘরটার দিকে। ম্যানেজার বলিল, টাকা দেবেন বলেছিলেন আজ? কাল দেব, কাল নিশ্চয়ই পাবেন। আশেপাশেই রহিল ম্যানেজার। গাড়ি আসিলে এবং জিনিসপত্র তোলা হইলে কুমুদ ঘরে তালা বন্ধ করিল। ঘরের মধ্যে নতুন তোরঙ্গ, চৌকির বিছানা ও আলনায় জামা কাপড় দেখিয়া ম্যানেজার একটু আশ্বস্ত হইল। গাড়িতে উঠিয়া মতির মুখে কথা সরে না। কুমুদ মৃদু হাসে, বলে, ভাবছ ম্যানেজারকে ঠকালাম? টাকা দিয়ে যাব মতি। কাল আসবে? কালকে আর আসবো? হাতে টাকা হলেই আসবো। মিছামিছি গোলমাল করতো টাকার জন্যে, তাই একটু কৌশল করলাম, নইলে কাউকে আমি ঠকাই না মতি। 2-4 মাসের মধ্যে টাকাটা একদিন ঠিকই দিয়ে যাব। ঘর ঘর শব্দে গাড়ি চলে। কোথায় যাইতেছে তারা? আকাশ পাতাল ভাবে মতি। কুমুদের কাছে থাকিয়া তার যেন বিপদের ভয় হয়। কুমুদ যেন ভয়ানক মানুষ। অনেকক্ষণ চলিয়া সরু একটা গলির মধ্যে ছোট একতলা একটা বাড়ির সামনে গাড়ি দাঁড়াইল। একটু পরেই দরজা খুলিল বনবিহারী। জয়াও আসিয়া দাঁড়াইল। বলিল, মঙ্গল ঘট স্থাপনের সময় পায়নি, বাড়িতে শাক নেই, উলু দিতেও জানি না, মাপ করো কুমুদ। ছোট বাড়ি, পাশাপাশি 2খানা শয়ন ঘর, সামনে একরত্তি একটু বোয়াক ও ছোট উঠান, এপাশে রান্নাঘর এবং তার লাগাও পায়রার খোপের মতো একটি বাড়তি ঘর। উঠানে দাঁড়াইয়া মতিকে এদিক ওদিক চাহিতে দেখিয়া জয়া বলিল, বাড়ি বুঝি তোমার পছন্দ হচ্ছে না? মতি দ্বিধাভাবে বলিল, মন্দ কি? জয়া বলিল, যে তাড়াহুড়ো করে এলাম কাল বিকেলে, ঘরদোর এখনো সাফ পর্যন্ত করা হয়নি। যাক, দুজনে হাত চালালে সব ঠিক করে নিতে আর কতক্ষণ। আমি এই ঘরখানা নিয়েছি। এই ঘরে জানালা বেশি আছে একটা, মোটা মানুষ, একটু আলো বাতাস নইলে হাঁপিয়ে উঠি। তোমার ঘরখানা একটু ছোট হলো, তা হোক, তুমি মানুষটাও ছোট, নতুন সংসারে জিনিসপত্রও তোমার কম, ওতেই তোমার কুলিয়ে যাবে। বাড়িঘর সাফ হয় নাই বটে, নিজের ঘরখানা জয়া কিন্তু ইতিমধ্যেই গুছাইয়া ফেলিয়াছে। জিনিসপত্র নেহাত কম নয় জয়ার, তবে সবই প্রায় কম দামি। জিনিসের চেয়ে ঘরের ছবিগুলি মতির দৃষ্টি আকর্ষণ করিল বেশি। সব ছবি হাতে আঁকা, ছোট বড়, বাঁধা আবাঁধা, ওয়াটার কালার, অয়েল পেন্টিং প্রভৃতি রং বেরঙের অসংখ্য ছবিতে চারিটা দেয়াল একরকম ঢাকিয়া গিয়াছে। খুব বড় একটা ছবি দেখিয়া মতি হঠাৎ লজ্জা পায়। জয়া খিলখিল করিয়া হাসে, বলে, উনি আমার উর্বশী সতীন ভাই, আকাশ থেকে পৃথিবীতে নামছেন কি না? বাতাসে তাই শাড়িখানা উড়ে গিয়ে পেছনে মেঘ হয়েছে। একজন 700 টাকা দর দিয়েছে, ও হাফে হাজার। আমি বলে, দিয়েই দাও না 700। 700 টাকা কি কম? আপদ বিদে হোক। আসলে ওর বেচবার ইচ্ছেই নেই। মতি বলিল, মুখখানা আপনার মতো। তাই তো 1000 টাকা দর হাঁকে। জয়া হাসিল। জয়ার সাহায্যে মতি ঘর গুছাইয়া ফেলিল। সামান্য জিনিস জয়ার ঘরের সঙ্গে তুলনা করিয়া নিজের ঘরখানা মতির খালি খালি মনে হইতে লাগিল। খেলা ঘরের মতো ঠেকিতে লাগিল। কিন্তু সেই দিন বিকালেই জিনিস আসিল। কোথা হইতে টাকা পাইল কুমুদ সেই জানে। হোটেলের পাওনা ফাঁকি দিক, কৃপণ সে নয়। টেবিল, চেয়ার, আলনা, বড় একটা তক্তপোষ আনিয়া সে ঘর বোঝাই করিয়া ফেলিল। নীল শেড দেওয়া সুন্দর একটি টেবিল ল্যাম্প ও মতির জন্য ভালো একখানা শাড়িও কিনে আনিল। নতুন আশার সঞ্চারে মতির মন আবারও মোহে ভরিয়া যায়। চৌকিতে সে সযত্নে বিছানা পাতে,
টেবিলে সাজাইয়া রাখে তাহার সামান্য প্রসাধনের উপকরণ। কাপড় জামা কুচাইয়া গুছাইয়া রাখে আলনায়। টেবিল ল্যাম্পে তেল ভরিয়া সন্ধ্যা হইতে না হইতেই জ্বালিয়া দেয়। বারবার সলিতাটা বাড়ায় কমায়, কতখানি বাড়াইবে ঠিক করিতে পারে না। আর বাড়াবো না কমিয়ে দেব? একটু কমিয়ে দিই, কি বলো? কুমুদ হাসিয়া বলে, থাক না, ওই থাক। জয়া এবেলা রাঁধিয়াছে। রাত্রির খাওয়া দাওয়ার পর জয়ার জন্য ঘরে যাইতে মতির আজ প্রথম লজ্জা করিল। জয়া দাঁত মাজিতে মাজিতে বলিল, দাঁড়িয়ে কেন, ঘরে যাও। তুমি আগে যাও দিদি। কার ঘরে যাব? তোর? হাসির চোটে দাঁত মাজা হলো না জয়ার। মতি অবাক, মানে এ কেমন রসিকতা যে এত হাসি। তারপর মুখ ধুইয়া মতির হাত ধরিয়া জয়া তাহাকে ঘরে লইয়া গেল। বলিল, ঘরে আসতে বউ তোমার লজ্জা পাচ্ছে কুমুদ। কুমুদ চিত হইয়া বই পড়িতেছিল। বলিল, তাই নিয়ম যে, বসো। না যাই, ঘুম পেয়েছে বলিয়া জয়া সেই যে চেয়ারে বসিল আর ওঠে না। বসিয়া বসিয়া গল্প করে কুমুদের সঙ্গে। কি যে সে গল্প আগামাথা কিছুই মতে বুঝিতে পারে না। থাকিয়া থাকিয়া জয়ার মুখ হইতে ইংরেজি শব্দ ছুটিয়া আসিয়া তাহাকে আঘাত করে। বন্ধু, জয়া কুমুদের বন্ধু। কুমুদ যখন রাজপুত্র প্রবীরের রূপ ধরিয়া গাউদিয়ায় উদয় হয় নাই, তখন হইতেই বন্ধু। ঈর্ষায় মতির ছোট বুকখানি উদ্বেলিত হইয়া ওঠে। সন্ধ্যার আনন্দের আর চিহ্ন থাকে না। হোটেলে বন্দি জীবন ও কুমুদের বন্ধুদের আড্ডা হইতে মুক্তি পাইয়া মতি এখানে হাঁফ ছাড়িয়াছে। এখন শুধু গাউদিয়ার জন্য মন কেমন করে। আশায় কচি মেয়েটা বুক বাঁধিয়াছে। স্বপ্ন তো সে কম দেখিত না, সেগুলো যদি সফল হয় এবার। কিন্তু নিজেকে এখানেও সে মিশ খাওয়াইতে পারে না। আজন্মের অভ্যাস ও প্রকৃতি এখানেও ঘা খাইয়া আহত হয়। গায়ের চেনা রূপ, চেনা মানুষগুলির কথা মনে পড়িয়া মতির চোখ ছল ছল করে। কতদিন ওদের সে দেখিতে পায় নাই। সন্ধ্যার সময় পরাণ হয়তো মোক্ষদা ও কুসুমের সঙ্গে তার কথা বলা বলি করে। শশীও হয়তো কোনোদিন আসিয়া বসে। কবে কুমুদ তাহাকে গাউদিয়া লইয়া যাইবে কে জানে। মতি বলে, এখানে তো আমরা থির হয়ে বসলাম, এবার দাদাকে একটা পত্র দাও। কত ভাবছে ওরা। কুমুদ বলে, এর মধ্যে ভুলে গিয়েছ মতি? কি কি ভুলে গিয়েছি? আমায় বলনি গাউদিয়ার কথা ভুলে যাবে, কোনো সম্পর্ক থাকবে না গাউদিয়ার সঙ্গে। ভালো করে তোমায় আমি বুঝিয়ে দিইনি বিয়ের আগে? আমার সঙ্গে আসতে হলে জন্মের মতো আসতে হবে, চিঠি লেখালেখি চলবে না। তাও বলেছিলাম মতি। সেই কথা তালবনের সেই অবুঝ বিয়বল ক্ষণের প্রতিজ্ঞা। কুমুদ সে কথা মনে রাখিয়াছে। মতির বড় ভয়। কুমুদ যা বলিয়াছিল তাই সে স্বীকার করিয়াছিল বটে, কিন্তু সে তো তখন বুঝিতে পারে নাই রাজপুত্র প্রবীরের সঙ্গে থাকিলেও গাউদিয়ার জন্য কোনোদিন তাহার মন কেমন করিবে। নতুন জীবন, নতুন জগৎ, পুতুলের মতো কুমুদের হাতে নড়াচড়া। এই কল্পনাতেই তার যে ভাবিবার বুঝিবার শক্তি থাকিত না। কুমুদ কি সে কথা আজ অক্ষরে অক্ষরে পালন করিবে নাকি? মতি ক্ষীণস্বরে বলে, সে তো সত্যি নয়। তাই বুঝি ভেবেছিলে তুমি তামাশা করছি? দিন কাটিয়া যায়, জীবনে আর কোনোদিন গাউদিয়ায় যাইতে পারিবে না ভাবিয়া মতির যখন কষ্ট হয়, কাঁচা মনে তখন কম বেশি আশা আনন্দ সঞ্চার হয়। শৃঙ্খলার যথেষ্ট অভাব থাকিলেও জীবন এখানে মোটামুটি নিয়মানুবর্তী। আর মাঝে মাঝে কুমুদকে যতই ভয়ানক, নির্মম ও পর মনে হোক, কি একটা আশ্চর্য মন্ত্রে কুমুদ তাহাকে মুগ্ধ করিয়া রাখে। একটু নির্ভর করিতে শিখিয়াছে মতি। সে জানে আবল তাবল খরচ করিয়া যত নিশ্চয়ই কুমুদ হোক, টাকার জন্য কখনো তার আটকায় না। তাছাড়া চারিদিকে ধার করিয়া রাখিয়া কপর্দক শূন্য অবস্থাতেই কুমুদ যেন সুস্থ থাকে। টাকা দিতে কামড়ায়,
ঘরে টাকা থাকিলে রাত্রে যেন তার ঘুম আসে না। তাছাড়া আর একটা ব্যাপার মতেই ক্রমে ক্রমে টের পাইয়াছে, তাহাকে ভাঙিয়া গড়িবার কল্পনাটা কুমুদ শুধু মুখেই বলিতে ভালোবাসে, কাজে কিছু করিবার তার উৎসাহ নাই। জীবনে আর কিছুই কুমুদ চায় না। যখন যা খেয়াল জাগে সেটা পরিতৃপ্ত করিতে পারিলেই সে খুশি। নিয়ম, দায়িত্ব, ভালো মন্দ, উচিত অনুচিত এগুলি তার কাছে বিষের মতো। কথা সর্বস্ব বটে কুমুদ। সে যখন বড় বড় কথা বলে সার দিয়া যাওয়াই যেন যথেষ্ট। এটুকু জানিয়াও একদিকে মতি খুব নিশ্চিন্ত হইয়াছে। তবে কুমুদের সেবা করিয়া মতি বড় শ্রান্তি বোধ করে, জ্বালাতন হয়। এক এক সময় তাহার মনে হয় যে কুমুদের বুঝি সে বউ নয়, দাসী। সিগারেট ধরানো হইতে পা টিপিয়া দেওয়া পর্যন্ত অসংখ্য সেবা করিবে বলিয়া অত ভালোবাসিয়া কুমুদ তাহাকে বিবাহ করিয়াছে। একটু খেলা চায় মতি, নিজের একটু আরাম বিলাস, কুমুদের জ্বালায় তা জুটিবার নাই। আগ্রহের সঙ্গে মতি জয়া ও বনবিহারীর জীবনযাত্রা লক্ষ্য করে। জীবনকে ওরা এই ক্ষুদ্র গৃহাংশে আবদ্ধ করিয়াছে। বাহির হইতে কোনোরকম বৈচিত্র্য আহরণের চেষ্টা নাই। সারাদিন ছবি আঁকে বনবিহারী, শুধু ছবি বেচিবার জন্য বাহিরে যায়। বাকি সময়ে ঘরে বন্দি করিয়া রাখে নিজেকে। কখনো সচ্ছলতা আসে, কখনো অভাব দেখা দেয়। টাকা পয়সার সম্বন্ধে বনবিহারী কুমুদের ঠিক বিপরীত। একটি পয়সা সে কখনো ধার করে না। এ বিষয়ে জয়া আরও কঠোর। দুই পরিবার এক বাড়িতে বাস করিতেছে, কিন্তু তাদের মধ্যে আলু পটলের বিনিময়েও জয়া বরদাস্ত করিতে পারে না। একদিন জয়াকে বাড়তি তরকারি দিতে গিয়া মতি যা ঘা খাইয়াছিল কোনোদিন সে ভুলিবে না। নষ্ট হবে, ফেলে দেব, তবু নেবে না দিদি? না রে না, দেওয়া নেওয়া আমি ভালোবাসি না। আচ্ছা আচ্ছা বেশ, আমি যদি কোনোদিন তোমার কাছে এক টুকরা নেব পর্যন্ত নেই, কে দিচ্ছে তোকে? রাগ হইলে মোদের গ্রাম্যতা প্রকাশ পায়। সে বলিয়াছিল, তোমার বড় ছোট মন দিদি, অহংকারে ফেটে পড়ছ। জয়া কিছু বলে নাই, একটু হাসিয়াছিল। মতির রাগকে শুধু নয়, তাহার গ্রাম্যতা ও সংকীর্ণতাকেও জয়া হাসিয়া উপেক্ষা করে। সংকীর্ণতাও মতির এক বিষয় নয়। তারা আসিয়া পৌঁছিবার আগেই জয়া সেই সুযোগ পাইয়া ভালো ঘরখানা বেদখল করিয়াছিল। মতির মনে সে কথা গাঁথা হইয়া আছে। সোজাসুজি কিছু না বলিলেও নিজের অজ্ঞাতে কতবার সে মনের ভাব প্রকাশ করিয়া ফেলিয়াছে। এই রান্নাঘর তাদের, পাশাপাশি উনান। মতি যেদিন ভালো মাছ তরকারি রাঁধে সেদিন রান্নাঘরের আবহাওয়া হয়ে থাকে সহজ, কিন্তু জয়া যেদিন রান্নাঘরটায় তাহাকে ছাড়াইয়া যায় সেদিন মতির অস্বস্তির সীমা থাকে না। সে যেন ছোট হইয়া যায়। আর চোখে সে জয়ার রান্না তরকারির দিকে তাকায়। মুখখানা কালো হইয়া আসে মতির। বনবিহারী জয়াকে বড় ভালোবাসে। যত নির্বাক ও নেপথ্যে হোক সে ভালোবাসা, মতিরও বুঝিতে বাকি থাকে না। জয়ার কাছে তাই সে অন্ধকারে ইঙ্গিতে কুমুদের অসীম ভালোবাসা প্রমাণ করিতে চাহিয়া হাস্যকর অবস্থার সৃষ্টি করিয়া বসে। জয়া নীরবে হাসে। হাসছ যে দিদি? হাসব না, তুই যে হাসাস। মতি গম্ভীর হইয়া বলে, অত হাসি ভালো নয়। জয়ার সঙ্গে খাপ খায় না মতির। মেলামেশা আছে, গল্পগুজব আছে, প্রীতি যেন তবু জমে না। আত্মীয়ের মতো ব্যবহার করিয়াও জয়া যেন অনাত্মীয় হইয়া থাকে। ছোট বোনটির মতো তাহার প্রতি নির্ভর রাখিয়া মতি সুখ পায় না। মিলিয়া মিশিয়া যে দিনটি ভালোই কাটে, সেদিন সন্ধ্যায় মৃদু ক্ষোভের সঙ্গে মনে হয় সবই তো আছে, ভালোবাসা কই। আসিবার সময় পথে ট্রেনে একটি বউয়ের সঙ্গে মতির গলায় গলায় ভাব হইয়াছিল। এও যেন তেমনি পথের পীড়িতি। এত ঘনিষ্ঠতায় সমবেদনার আনন্দ কই? টাকা পয়সার এবং আরও কয়েকটি সুবিধার জন্যই কি তারা একত্র বাসা বাঁধিয়াছে?
আর কোনো সম্বন্ধ গড়িয়া উঠিবে না তাদের মধ্যে? জয়ার দোষ নাই। কাঁচা মনের উচ্ছ্বসিত আবেগে সে যা চায়, খানিক উচ্ছ্বাস ভরা আদর মমতা জয়া কেন তা দিতে পারিবে? তার শিক্ষা দীক্ষা অন্যরকম। গেও বলিয়া অবহেলা সে মতিকে করে না। রাধিতে শেখায়, চুল বাঁধিয়া দেয়, সদুপদেশ শোনায়, সান্ত্বনা দেয়। ভাবপ্রবণতা জয়ার নাই। মতি তাকে নিষ্ঠুর মনে করে। তাছাড়া জয়ার মনে একটা গভীর দুঃখ আছে। স্বামীর প্রতিভা তাহার অর্থাভাবে ব্যর্থ হইয়া বসিয়াছে। বিবাহ সে করিয়াছিল আর্টিস্টকে, যার ভবিষ্যৎ ছিল ভাস্কর। ঘর সে করিতেছে পটুয়ার। সমবেদনার প্রয়োজন জয়ার নিজেরও কম নয়, অথচ মতি তার এই দুঃখের স্বরূপ বুঝে না। একদিন মতিকে বলিতে গিয়া তাহার বুঝিবার শক্তির অভাবে জয়া আহত হইয়াছে। বিপুল সম্ভাবনা পূর্ব কত বড় একটা জীবন যে ঘরের পাশে পঙ্গু হইয়া আছে, মতি তাহা ধারণা করিবার ক্ষমতা পর্যন্ত নাই। জানিয়া মেয়েটার প্রতি একটু বিরূপ হইয়াছে বইকি জয়ার মন। হাসিয়া উড়াইয়া দিলেও কুমুদ ও তার সম্বন্ধে মতির ঈর্ষা ও সন্দেহটা কিছু কিছু জয়া যে টের পায় নাই এমন নয়। বেপরোয়া কুমুদ যে জয়াকে কিছু কিছু ভয় করে, মতি আজকাল তাহা বুঝিতে পারিয়াছে। এখানে সে যে অনেকটা সংযত হইয়া আছে তা জয়ার জন্যই। এমন বাঁকা ভাবে মতি জয়াকে এই কথাটা শোনায় যে জয়া মনে মনে রাগ করে। কি যে তুই বলিস, কেন আমাকে ভয় করে চলবে কেন? তোমাকে যেন সমীহ করে চলে দিদি। কি করে তুই তা জানলি? মতি সগর্বে বলে, আমি ওসব জানতে পারি দিদি। যত বোকা ভাবো অত বোকা আমি নই। জয়া বিরক্তিভাবে বলে, তাই দেখছি। হোটেলে বনবিহারী অল্প সময়ের জন্য যাইত। তখন তাকে মতির যেরকম মনে হইয়াছিল, এখানে দেখিল সে একেবারেই অন্যরকম। ভয়ানক ব্যস্ত মানুষ, সময়ের সবসময়ে অভাব। ছবি আঁকিতে আঁকিতে শ্রান্তিও কি আসে না লোকটার? তুলিটি হাতে ধরাই আছে। প্রথমে মতির মনে হইয়াছিল সে বুঝি হাসি তামাশা খুব ভালোবাসে। হোটেলের ঘরে কিভাবেই সে হাসাইত মতিকে। এখানে বনবিহারীকে তার মনে হয় একটু ভোতা, একটু নিস্তেজ। তার কাছে স্বামীকে জয়া একদিন যেরকম প্রতিভাবান তেজস্বী মানুষ বলিয়া প্রতিপন্ন করিতে চাহিয়াছিল, বনবিহারী সেরকম একেবারেই নয়, বরং তাকে ভীরু বলা যায়। জয়াকে সে যে অন্তত খুব ভয় করে কুমুদের চেয়ে বেশি, তাতে সন্দেহ নাই। এমন নিরীহ সাধারণ লোকটির সম্বন্ধে জয়ার ওরকম ধারণা কেন মতি বুঝিতে পারে না। খুব বড় কিছু করিতে পারিত বনবিহারী, দেশে বিদেশে নাম ছড়াইত, কেবল দারিদ্র্যের জন্য পারিয়া উঠিল না। মতির মনে হয় এই আফসোস জয়া তৈরি করিয়াছে নিজে। ছবি আঁকিয়া মানুষ নাকি আবার বড় হয়। প্রতিভা, আর্ট, শিল্পীর প্রতিষ্ঠা লাভ, এইসব যে কি পদার্থ মতির তা জানা নাই। তবু জয়া ও বনবিহারীর সম্পর্কের খাপছাড়া দিকটা সে বেশ উপলব্ধি করিতে পারে। তেজ যা আছে জয়ারই আছে। স্বামীকে সে মনে করে হইতে পারিত লাট সাহেব। নিজের ক্ষমতার পরিচয় রাখিয়াও জয়ার ভয়ে বনবিহারী এতে সায় দিয়া চলে। নিপীড়িত বঞ্চিত সাজিয়া থাকে জয়ার কাছে। গরিব গৃহস্থকে স্ত্রীর কাছে রাজ্যচ্যুত রাজার অভিনয় করিতে হইলে যেমন হয় বনবিহারীও তেমনই বিপদ হয়েছে। জয়া বলিয়াছিল, আমার যদি টাকা থাকতো মতি, টাকার জন্য ওকে যদি ছবি আঁকতে না হতো। টাকার জন্যই তো সবাই সব কাজ করে দিদি, করে না? বাজে লোকে করে। যারা কবি, আর্টিস্ট, তাদের কি ও তুচ্ছ দিকে নজর দিলে চলে? মতি একটু ভাবিয়া বলেছিল, টাকা জমাও না কেন? হাতে টাকা এলেই যা করে সব খরচ করো। তোমার স্বভাবও তো ওর মতো দিদি। জয়া বলিয়াছিল, তুই সব বুঝবি না মতি। শিল্পীর মন কত কি চায়, কিছুই জোগাতে পারি না। টাকা থাকলে তবু দুদিন সচ্ছলভাবে চালাই, কোনো খোরাক তো পায় না প্রতিভার। মতি গিয়া কখনো পিছনে দাঁড়াইয়া
বিস্মিত দৃষ্টিতে বনবিহারীর ছবি আঁকা দেখে। বনবিহারীর ছবিতে গাছপালা, বাড়িঘর, মানুষের পোশাক পরিচ্ছদ সবই তার কেমন অদ্ভুত মনে হয়। টের পাইয়া বনবিহারী ফিরিয়া তাকায় স্নেহপূর্ণ চোখে, বলে, সময় পেলেই তোমার একখানা ছবি এঁকে দেব খুকি। ছবি চাই না, মতি বলে। কেন, রাগ হলো কেন? খুকি বলতে বারণ করিনি। বনবিহারী হাসে, বলে, যতদিন তোমায় খুকি না হয়, খুকি ছাড়া তোমাকে কিচ্ছুটি বলবো না বোন, কিচ্ছুটি নাই। এদিকে মতির চোখে পড়ে জয়া ইশারায় ডাকিতেছে। কাছে গেলে জয়া গম্ভীর মুখে বলে, ছবি আঁকবার সময় ওকে বিরক্ত করিস না মতি। মতি রাগিয়া ভাবে, ও একবার হুকুম শুনো মটকির। একদিন মতি তাহার হারটি খুঁজিয়া পায় না, শশীর উপহার দেওয়া হার। কি হইল সেটা? আগের দিন কুমুদ দোকানে কিছু টাকা দিয়াছে, বাড়ি ভাড়ার টাকা দিয়াছে জয়ার হাতে। মতির তা মনে পড়ে। তবু বাক্স পেট্রা আনাজ কানাজ সে পাতে পাতে করিয়া খোঁজে। তালপুকুরের ধারে একদিন তার কানের মাকড়ি হারাইয়াছিল। না বলিতে কুমুদ তাহাকে কিনিয়া দিয়াছিল নতুন মাকড়ি। আজ কি সে শশীর উপহার, তার বিবাহের অলঙ্কার তাকে না বলিয়া আত্মসাৎ করিবে? হার হারাইয়াছে শুনিয়া জয়া অস্বস্তি বোধ করিতে লাগিল। দুটি গরিব পরিবারের একসঙ্গে বাস করার এই একটা শ্রীহীন দিক আছে। একজনের দামে কিছু হারাইলে অন্যজনের মনে এই চিন্তাটা খচখচ করিয়া বিঁধিতে থাকে যে, কে জানে কার কি মনে ভাব জাগিয়াছে। এ আর কে না জানে যে দারিদ্র্য সবই সম্ভব করিতে পারে। খোঁজ মতি, ভালো করে খোঁজ। কলকাতায় পড়েনি তো রান্নাঘরে? মতি কাঁদিতে কাঁদিতে বলিল, গলায় পড়িনি তো, বাস্কই ছিল, ও আর পাওয়া যাবে না দিদি। কুমুদ ফিরিলে জয়াই তাহাকে খবরটা দিল। কুমুদ বলিল, হারাবে কেন? আমি বিক্রি করেছি। সে কি কুমুদ? জয়ার চমক লাগিল। কুমুদ বলিল, হার থেকে কি হতো, টাকাটা কাজে লাগতো। মতি কাঁদতেছিল। জয়া বলিল, টাকা কাজে লাগে, হার কি কাজে লাগে না কুমুদ? কুমুদ বলিল, গয়না যেসব মেয়ে মানুষের সর্বস্ব, আমি তাদের দু চোখে দেখতে পারি না। জয়া এবার রাগ করিয়া বলিল, মেয়ে মানুষ বলো না কুমুদ, ছেলে মানুষ বলো। ছেলে মানুষ তো গয়নার সম্বন্ধে আরও উদাসীন হবে। জয়ার রাগ বড় আশ্চর্য, মুখে চোখে দেখা যায় না, কণ্ঠস্বরে ফুটিয়া ওঠে না, তবু টের পাওয়া যায়। সে বলিল, জগৎটা যদি তোমার মনের মতো হতো, কি করে তাতে বাস করতাম ভাবি। বাড়ি ভাড়ার টাকা না হয় পরেই দিতে। কুমুদ বলিল, তুমি বুঝি ভেবেছ বাড়ি ভাড়ার টাকা দেবার জন্যই আমি হার বিক্রি করেছি? অনেকদিন থেকে তোমায় জানি আমি কুমুদ, আমার কাছে হেয়ালি করো না। জয়া আর দাঁড়াইল না। সজল চোখে মতি আজ চাহিয়া দেখিল যে জীবনে আজ তার প্রথম কুমুদের মুখ কালো হইয়া গিয়াছে।